So Bismillahirrahmanirrahim. First of all, I would like to thank everybody because I think it was a very, very important discussion. Basically, this is the learning. Whatever you actually can describe or can deliver based on your question and so on, the situation. So, Scrum Master, আমরা কিন্তু এই প্রেক্ষাপটগুলা চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা বলছি যে স্ক্রাম মাস্টার সে হয়তো এই রুলস গুলা ফলো করে, কিন্তু সে আমরা প্রথমেই বললাম যখন স্প্রিন্ট প্ল্যানিং মিটিং হলো সেটাতে কে কাজগুলা ডিস্ট্রিবিউট করলো? স্ক্রাম মাস্টার। তাহলে পার্টিকুলার মিটিং এ স্ক্রিম কাজগুলা অ্যাসাইন করে প্রত্যেকরে, এটা একটা ডিউটি হলো। ডেইলি স্ট্যান্ড আপে স্ক্রাম মাস্টার কি করে? হ্যাঁ, সে রুলসটা প্লে করে। হ্যাঁ, he asks every question to the team member. So এটা হতেছে তার আরেকটা কাজ। ইন এডিশন হচ্ছে যে সে যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটাকে সে সলভ করার চেষ্টা করে। যদি কোনো ডিভাইস লাগে তাহলে সে রিকুইজিশন দিতে পারে, যদি টেস্ট ডেটা লাগে রিলেটেড লিঙ্ক, ফোল্ডার, ডকুমেন্টস কোথায় আছে এভরিথিং, সে যার প্রবলেম তার সাথে 100% কোঅপারেট করে। সো দিস ইজ, এটা হলো স্ক্রাম মাস্টার। ওকে, আর প্রোডাক্ট ওনার আমি বলছি সেটা হচ্ছে টিমের হেড। সে বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা কেমন হবে, ইট শুড, I mean, how it will look like and what are the functionality. Actually, a product owner holds the voice of stakeholder or clients. যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেইটাই হচ্ছে কিনা, সেরকম হচ্ছে কিনা সেগুলাই সে দেখে। সে আরো কি করে, সে বেসিক্যালি রিকোয়ারমেন্ট গুলা সে কি করে, ডেমো দেয়। যে এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এই ফাংশনালিটি গুলো আমরা ডেভেলপ করব উইদিন দ্য স্প্রিন্ট। যদি আরো প্রত্যেককে অপশন দেয়, যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করো। তো সেখানে এরকম হয়। তো বেসিক্যালি প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এন্ড টিম, আমরা এটা জানি। তো লাস্ট ক্লাসে আমরা কিছু করছিলাম, দেখি আজকে আর একটু শেয়ার করি। Okay, difficulty and priority and severity. Okay, so from here যদি আমরা দেখি, আমাদের এটা ছিল যে লাস্ট রিকোয়ারমেন্টটা ছিল যে আমরা একটা রেজিস্টার, মানে ফার্স্ট যাতে ক্লায়েন্টস রেজিস্ট্রেশন করতে পারে, অর্থাৎ তার একটা অ্যাকাউন্ট থাকতে পারে, তার জন্য আমরা একটা পেজ করতে চাচ্ছি। তো এখানে 4টা রিকোয়ারমেন্টের ভিতরে প্রথম 2টা ছিল ডেভেলপার, হয়তো এটা নিচে একজন, আর 2 নিচে দেখছে একজন, আর 3 and 4 হয়তো নিচে আরেকজন। 3জন ডেভেলপারের মধ্যে এভাবে ভাগ করা ছিল। এখন সামহাউ আমাদের আজকে যদি 7তম দিন হয়, এই দিনে আমাদের টেস্টারের কাছে সেই জিনিসটা তারা ডেভেলপ করে দিবে। ফর এক্সাম্পল, যদি আমার একটা অ্যাকাউন্ট হয়, ইউজার উইল লগ ইন উইথ ভ্যালিড ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, এইটার কথা আমরা বলি যে আমাদের হয়তো সবগুলাই তারা ডেভেলপ করছে, এগুলোর মধ্যে ডেভেলপ করছে। 7তম মর্নিং এ আমাদের কাছে, আমরা টেস্টার, আমরা জানলাম যে তারা কাজটা ফিনিশ করছে, আমাদের টেস্ট শুরু করতে হবে। আমাদের যখন টেস্টটা শুরু করতে হবে, এতদিন এই যে ডেভেলপাররা কাজ করছে, কাজগুলি করে তারা রাখছে কোথায়? এই যে সফটওয়্যার ডেভেলপ করছে, এটা করার পরে এটা তারা কোথায় রাখছে?
কারো কোনো প্রশ্ন আছে যে হ্যাঁ এটা তাদের কম্পিউটারে তিনজনের সবার কাজ এগুলি, তাহলে এটাকে প্রত্যেকে আলাদা আলাদা কম্পিউটারে রাখছে নাকি এই কাজগুলি তারা সবাই মিলে করে একটা জায়গায় রাখছে? এটা কি মনে হয়? সবাই মিলে করে এক জায়গা থেকে রাখছে। হ্যাঁ, সবাই মিলে প্রত্যেকের কম্পিউটারে আলাদা ব্রাঞ্চ থাকতে পারে, হ্যাঁ, সেখানে কাজ করতে পারে, কিন্তু কাজটা করার পরে কিন্তু সবার কাজ হ্যাঁ একত্রিত করতে হবে, এক জায়গায় করে টেস্টারের কাছে দিবে। হ্যাঁ, এক জায়গায় করে টেস্টারের কাছে দিবে। এই যে সবাই আলাদা আলাদা কাজ করতে পারে এবং সেই কাজগুলাকে একত্রিত করতে হয়, ওইটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন বলি। এজ একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে জোড়া লাগে, হ্যাঁ, বড় হয়, ভলিউমটা আস্তে আস্তে বড় হয়। কিন্তু এই ডেভেলপাররা যখন কাজ করে, তারা নিজের কাজ যখন করে এবং তারা যেখানে রাখে, তাই সেটাকে আমরা একটা এনভায়রনমেন্ট বলি, সেটাকে বলি যে ডেভ এনভায়রনমেন্ট। যখন ডেভেলপাররা কাজ করছে, কাজ করার পরে সে একটা জায়গায় তারা রাখছে, সেই যে কোথায় রাখছে তারা, মানে তারা কাজ করে প্রথমে তাদের সবকিছু করে ড্যাবের ভিতরে, তারা যতক্ষণ করে ড্যাবে। এখন টেস্টাররা কি ড্যাবের মানে জিনিসটা কি টেস্ট করতে পারবে? সেটা তো আছে ড্যাব এনভায়রনমেন্টে। তাহলে টেস্টাররা কোন এনভায়রনমেন্টে টেস্ট করবে? অর্থাৎ টেস্টারদের যখন আমাকে এবং মুক্তার হোসেনকে, আমরা দুইজন টেস্টার ছিলাম, আমরা এটা টেস্ট করব, যখন তারা বলবে যে হ্যাঁ কাজটা ডান হয়েছে, তখন হয়তো আমরা বলবো ডান হয়েছে এটা কোথায় আছে, তারা তখন বলবে যে এটা কিউএ এনভায়রনমেন্টে আছে, অর্থাৎ টেস্ট এনভায়রনমেন্টে আছে। এখন আমরা টেস্ট এনভায়রনমেন্ট থেকে জিনিসটা টেস্ট করব। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে আসি, তারপরে নোটপ্যাড, এখন যদি আমরা যাই ডেভঅপস, হ্যাঁ, ডেভঅপস এর ভিতরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আছে, হ্যাঁ, যে এন্টার ইউজার নেম এন্টার পাসওয়ার্ড, সেটা কিন্তু ডেভ এনভায়রনমেন্টে আছে। কিন্তু আমরা যখন করব টেস্ট করব, আমরা কিন্তু ডেভ এনভায়রনমেন্টে করব না, আমরা কি করব, আমাদের একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, সেটা হচ্ছে কিউ এনভায়রনমেন্ট। ওই অ্যাপ্লিকেশনটা যখন কিউএ তে করবে, হ্যাঁ, তখন আমরা এইখানে টেস্ট করব। এখানে টেস্ট করে যদি কোনো ডিফেক্ট পাই, সবকিছু করি, আমরা টেস্ট করে বলবো ওকে। কেন আমরা ডেবে করব না? কারণ আমরা যখন টেস্ট করব, ডেভেলপাররাও তখন কাজ করে, এই অ্যাপ্লিকেশনের উপর আরো কাজ করবে। এখন আমি যেটা টেস্ট করে গেছি, যে দেখছি যে এটা ঠিক না, কিন্তু পরবর্তীতে ডেভ তো তার এনভায়রনমেন্টের যে কাজটা, সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, সেটা আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে যাবে। কাজেই মানে সব সময় ডেভেলপাররা যে টেস্টিং গুলা করে, তারা সাধারণত ডেভ এনভায়রনমেন্টে করে। কিউএ সাধারণত যে টেস্টটা করে, সেটা হচ্ছে কিউএ এনভায়রনমেন্টে করে। কারণ হলো কি, যে আমি যখন কিউএ তে টেস্ট করে দেখছি যে এটা একটা ডিফেক্ট, কিন্তু ওই টাইমে যদি ডেভেলপার, আমার অলরেডি এন্ট্রি হয়ে গেছে ডিফেক্টটা, অর্থাৎ আমি কোথাও আমি লিখে ফেলছি এটা ডিফেক্ট, আমি জানাই দিছি আমার ম্যানেজারকে, আমি এটা রিপোর্ট করে ফেলছি, হ্যাঁ, ম্যানেজার তখন যে দেখবে যে না এটা তো কোনো টেস্ট না, এটা তো কোনো ডিফেক্ট না, কারণ যে ডিফেক্ট না, কারণ ডেভেলপার এটা ঠিক করে ফেলছে। তখন তো আমি এখানে ফল্ট পজিশনে, যে না তুমি কোন ধরনের টেস্টার হইলে, তুমি জিনিসটা ভালো করে টেস্ট না করে এই জিনিসটা রিপোর্ট করছো, এটা সেটা। তখন টেস্টাররা বলে যে না, আমি যখন টেস্টে করব, তখন এইখানে কেউ চেঞ্জ করতে পারবে না, যদি কেউ চেঞ্জ করেই, সে যেন তার জায়গায় কাজ করে। যে দেখো আমি এই অ্যাপ্লিকেশনের এইটুকুর মধ্যে আমি পাইছি, কারণ এই প্রত্যেক দিনই আবার নেক্সট স্প্রিন্টে আরো কিছু আসবে, তারপরে স্প্রিন্টে আরো কিছু আসবে, আইসা এইভাবে ইন্টিগ্রেশন হয়। সো এটা কিন্তু আমরা কিন্তু জানি যে কিউএ কোথায় টেস্ট করে, কিউ এনভায়রনমেন্টে, আর ডেভেলপাররা কোথায় কাজ করে, ডেভ এনভায়রনমেন্ট। হ্যাঁ, তাহলে এই এনভায়রনমেন্টটার গুরুত্ব বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার নেই। ওকে, আচ্ছা, এখন যদি আমার এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে আছে, আমি টেস্ট করতেছি, তাই না? এখন আমি টেস্ট করব। আচ্ছা,
যখন একটা টেস্টিং এর জন্য একটা জিনিস আসে, কিন্তু তার আগে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে, হ্যাঁ, যে টেস্টিং টাইপস গুলা কি কি আছে। হুম হুম, দেখি। Oh, 50, 26. 26 would be. So, টেস্টিং কে ওরা দুইটা ভাগে ভাগ করে, এক হচ্ছে ডেভেলপার টেস্টিং, আরেকটা টেস্টিং হচ্ছে কিউএ টেস্টিং। হ্যাঁ, যখন ডেভেলপাররা টেস্ট করে, হ্যাঁ, তাদের টেস্ট গুলোর নাম হচ্ছে ইউনিট টেস্টিং, তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং। আর যখন কিউএ ওরা টেস্ট করে, তার ভিতরে স্মোক টেস্টিং, ফাংশনাল টেস্টিং, আরো অনেকগুলা টেস্টিং আছে। তাহলে যখন ডেভেলপাররা টেস্ট গুলা করে, তখন সেই টেস্টিং, ডেভেলপারের টেস্টিং কি কি? ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং। এই দুটো আমি মনে রাখতেছি। হুম হুম আর হচ্ছে কিউ এর যে টেস্টিং গুলা, তারপর স্মোক টেস্টিং, আর হচ্ছে ফাংশনাল টেস্টিং। এখন ইউনিট টেস্টিং নোজ অ্যাজ হোয়াইট বক্স টেস্টিং অ্যান্ড ক্লিয়ার বক্স টেস্টিং। এখন ইউনিট টেস্টিংটাকে বলতেছে হোয়াইট বক্স টেস্টিং অথবা ক্লিয়ার বক্স টেস্টিং। এখন এটা শুধু তো ডেভেলপার ইউনিট টেস্টিং গুলাকে এটা বলে তা না, ওই ইন্টিগ্রেশন টেস্টিং কেও এটাই বলে। তো সাধারণত টেস্টিং কে প্রথম যেরকম দুই ভাগে ভাগ করলাম, যে ডেভেলপার টেস্টিং, কিউএ টেস্টিং, এইটা এরকম আসে না, আসে হলে এইভাবে যে হোয়াইট বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, আর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং আর ব্ল্যাক বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে ডেভেলপারদের টেস্টিং, আর ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে নরমালি কিউএ দের টেস্টিং। এখন কেন এটা ডেভেলপারদের টেস্টিংটাকে কেন হোয়াইট বক্স টেস্টিং বলে? হুম ডেভঅপস আসুক, ওরা কিন্তু ওদের এরকম আসবে, যে কোনো প্রবলেম হলে ওদের যে প্রবলেমটা হয় সেটা হলো কি, ওরা সরাসরি এরকম কোডিং এ চলে যায়। যেরকম কোডিং যেরকম থাকে, হুম এটার মধ্যে যত কোডিং আছে, হ্যাঁ, কোনটার জন্য কি যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই টোটাল ওরা এই কোডিং এর মধ্যে চলে যায়। ওরা এই কোডিং গুলো দেখতে পারে, আসলে প্রত্যেকটা জিনিস ওরা দেখতে পারে। যেহেতু এই কোডিং গুলো আমরা দেখতে পারি না, এই জন্য এটা আমাদের কাছে ব্ল্যাক বক্স। আর যদি বক্সটা যদি হোয়াইট থাকে, অর্থাৎ ক্লিয়ার থাকে, তখন কিন্তু সেটা দেখা যায়। হ্যাঁ, যেহেতু ডেভেলপাররা তাদের কোডিং গুলা সরাসরি এইভাবে দেখতে পারে, সেই জন্য সেটাকে বলা হয় হোয়াইট বক্স টেস্টিং। আর যেহেতু কিউ এর যে টেস্টিংটা, আমরা শুধু এই অংশটা দেখি, ওই নিচের ওরা কি কোড করছে ওটা আমরা দেখি না, কোডিং গুলা দেখি না। হ্যাঁ, সেইটাকে আমরা বলি ব্ল্যাক বক্স টেস্টিং। তো আসলে টেস্টিং কে প্রথমত কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে। একটা হইতেছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর একটা হইতেছে হোয়াইট বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিং গুলা কি কি? একটা উদাহরণস্বরূপ, ডেভেলপাররা যে টেস্ট করে, হ্যাঁ, সেটা নাম কি? ইউনিট টেস্টিং, ইউনিট টেস্টিং এর unit testing and integration testing. ইন্টিগ্রেশন টেস্টিং, তাই না? ওকে, তাহলে সাধারণত কি এই হোয়াইট বক্স টেস্টিং কি কিউএরা করে? না, এটা ডেভেলপাররা করে। কারণ হোয়াইট বক্স মানে কোডিংটা দেখতে পারা। হ্যাঁ, মানে যেহেতু আমরা দেখতে পারি না, সেজন্য আমরা করি ব্ল্যাক বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে প্রথম যেটা ছিল রিগ্রেশন টেস্টিং আর ফাংশনাল টেস্টিং আমরা বলতেছি। ওকে, এখন আমরা দেখি ইউনিট টেস্টিংটা কি আর ইন্টিগ্রেশন টেস্টিংটা কি। হুম
It is the first test developer perform. They test a specific function or a features of the applications in their code. For example, name box, first name box, second name box. যদি এই কোডিং এর কারণে আমার অর্থাৎ এই বক্সে যে আমি ডাটাগুলো দিতে চাচ্ছি সেগুলো দিতে পারতেছি কিনা, অর্থাৎ কোনো লজিক্যাল কোনো কিছু কোনো সমস্যা আছে কিনা উইথ দ্য কোড, সেই ধরনের যে ছোট ছোট অংশে যে অংশটা, কারণ এখানে আমাদের প্রথম হচ্ছে যে নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এরকম প্রত্যেকটাকে যদি নেমটাকে এটাকে যদি একটা ইউনিট ধরি, পাসওয়ার্ডকে যদি একটা ইউনিট ধরি, সাবমিটকে যদি একটা ইউনিট ধরি, এরকম পার্টিকুলার ছোট ছোট অংশ ধরে ধরে যে টেস্টিং গুলা করে সেটাকে ইউনিট টেস্টিং বলে। এখন যদি ইন্টিগ্রেশন টেস্টিং, অর্থাৎ এই লগ ইন অ্যাকাউন্টের সাথে আমার যদি রেজিস্ট্রেশনের সাথে লগ ইন অ্যাকাউন্টের যদি কানেকশন, অর্থাৎ আর একটু বড় 2টা মডিউল 3টা মডিউল এরকম আস্তে আস্তে অ্যাড হবে, সেই টোটাল অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এই মডিউল টু মডিউল অ্যাড করার ইন্টিগ্রেশন করার পরে যে জিনিসটা কাজ করে সেটাকে বলা হয় যে ইন্টিগ্রেশন টেস্টিং, মানে আরেকটু বড়, তার চেয়ে আরেকটু বড় হলে কমপ্লিট যখন হয় সেটাকে বলা হয় সিস্টেম টেস্টিং। আরেকটু যখন বড় হয় এরকম। তো সাধারণত ইউনিট বাই ইউনিট যে টেস্টিংটা করা হয় সেটাকে ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। The developer combined 2 units or a functions or a features and test it as a group together. Then that is called integration testing. Okay, আর এটা হচ্ছে যে ডেভেলপার কিউএ দের যে টেস্টিংটা হলো স্মোক টেস্টিং, known as monkey testing, sanity testing, ad hoc testing. আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি না, আমি বলতেছি স্মোক টেস্টিং এখান থেকে। টেস্ট দ্য মেজর or the important functionality of the applications randomly, test the major functionalities to decide whether to proceed with the further testing or not. If the smoke testing pass, go ahead with the further testing. If it is fails, stop further testing and ask for a new build with the bug fix. So এটাই বলতেছে যে আমরা যখন টোটাল একটা অ্যাপ্লিকেশন আমরা টেস্ট করব, টেস্ট করার আগে আমরা একটা স্মোক টেস্টিং করি, যে ছোট্ট কিছু কিছু জিনিস টেস্ট করি, টেস্ট করে দেখি যে এটা ফার্দার আসলে এটা টেস্ট করার উপযোগী কিনা। কারণ কোনো অ্যাপ্লিকেশন এত বেশি বাগ থাকে, এত বেশি ডিফেক্ট থাকে, সেটা টোটাল টেস্ট করাটা হচ্ছে ইউজলেস, মানে ওয়েস্ট অফ টাইম বলে। এর চেয়ে হলো কি যে না, এটা ডেভেলপারদের কাছে দিয়ে দেওয়া, ওরা নতুন করে এই ইউনিট টেস্টিং করবে, ইন্টিগ্রেশন টেস্টিং করবে, সমস্ত কিছু কমপ্লিট করে যখন আবার দিবে তখন আমরা টেস্ট করব। কারণ কোনো অ্যাপ্লিকেশন আছে যে আসলে প্রথমেই টেস্ট করতে হয় যে এটা টেস্টের যোগ্য কিনা, এটা টেস্টের উপযোগী কিনা। এখন যদি সেটা উপযোগী না হয় তাহলে যখনই এই স্মোক টেস্টিংটা ফেল হবে তখন আস্ক করা হবে তুমি নতুন আরেকটা বিল্ড দাও। বিল্ড দাও মানে কি, তুমি ওই কোডগুলা রিঅ্যারেঞ্জ করে ফিক্স করে তুমি নতুন করে কিউএ তে দাও। ওইটাকে বলা হচ্ছে বিল্ড। নতুন করে যখন বিল্ড আসবে ওই তখন হয়তো আবার টেস্ট করবে। কাজেই স্মোক টেস্টিং এর পারপাসই হচ্ছে যে এটা কি, মেক শিওর বিল্ড ইজ রেডি টু বি টেস্টেড ফার্দার। এই বিল্ডটা ফার্দার টেস্টিং এর জন্য রেডি কিনা। চেকিং বেসিক ফাংশনালিটি অফ দ্য বিল্ড। এটা কিভাবে নির্ণয় করা হয়? বেসিক ফাংশনালিটি অফ দ্য বিল্ড, বিল্ডের যে আমার অ্যাপ্লিকেশন যেটা আসছে এখন বিল্ড, এখানে অ্যাপ্লিকেশনটা কি ধরা হচ্ছে যে এটা মানে বেসিক ফাংশনালিটিকে টেস্ট করে ডিসিশন নিতে হবে এটা ফার্দার টেস্ট করতে পারবো কিনা। চেকিং দ্য স্টেবিলিটি অফ দ্য বিল্ড টু নো whether build is in position to test or not. একই কথাই বারবার 3 ভাবে বলছে। চেকিং দ্য স্টেবিলিটি অফ দ্য বিল্ড। যদি বলা হয় হোয়াট ইজ স্মোক টেস্টিং, স্মোক টেস্টিং ইজ দ্য টেস্টিং is done by with the basic functionality of the build to check the stability of the build to know whether the build is positioned in test or not. Or bolte to make sure that the build is ready to be further testing. Okay, so actually এইভাবে আমরা স্মোক টেস্টিংটা, এখন স্মোক টেস্টিংটা করে দেখতে হয় যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ফার্দার টেস্টিং এর উপযোগী কিনা। এখন আর দুই একটা উদাহরণ দেওয়া যায় কিনা এরকম, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা এরকম কিছু করতে পারি কিনা।
অর্থাৎ যখন আমরা রান্না করি প্রথম যে টেস্টটা করি সেটা কিন্তু প্রথম টেস্টটাই হচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে কিনা, যদি রান্নার ব্যাপার হয়। তারপরে দেখি যে সেটা ঝাল হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, সেটা হয়েছে কিনা, অন্য কিছু। এখন সেটা যদি সিদ্ধ না হয়ে থাকে, হ্যাঁ, তারপরে আর যদি দেখি যে এটা লবণও হয় না, তেলও হয় না, অনেক সমস্ত কিছু এভরি কিছু মানে যেখানে যাচ্ছি সেখানেই প্রবলেম দেখতেছি, তাহলে বলবে যে না এটা স্টপ, এটা তুমি আবার রান্না করে দাও। এটা কমপ্লিটলি এটা টেস্ট করা সম্ভব না, এরকম। তো যখন কোনো একটা অ্যাপ্লিকেশন সো বাগি হয়, অর্থাৎ অনেক ডিফেক্টস থাকে, তখন মানে ওইটা আসলে টেস্ট করার উপযোগী থাকে না। সেই জন্যই যে দেখতে হয় যে এটা আসলে কি পরিমাণ বাগ আছে এখানে। বেসিক ফাংশনালিটি গুলা টেস্ট করে যখন দেখা যায় যে না এটা মোটামুটি টেস্ট করার যোগ্য, এটা পাস হয়েছে, তখন এটা সবাই টেস্ট করে। এই আর কি। কার কোনো কোশ্চেন? নো স্যার। টেস্ট ইন্টিগ্রেশন যেটা যে ডেভেলপার টেস্টটা করে স্যার, ওখানে কি ওরা ইনপুট দিয়ে টেস্ট করবে? একটু শুধু আরেকবার বলে দিতেন। ইন্টিগ্রেশন টেস্টিংটা এখানে এই বইয়ে আসলে একটু ইজি করে, যারা কখনো কারেন্টের ডেভেলপারদের, তো সেই ক্ষেত্রে এখানে এরকম ভাবে বলছে, কিন্তু এখানে কিন্তু অলরেডি বলছে যে তুমি এমন একটা কিছু করো যেখানে আসলে আমরা একটা ডেভেলপমেন্ট টুলস এর মাধ্যমে যে এই ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি। হ্যাঁ, ইক্লিপস। তো সো ওইটা এখন আর আমি দেখ ইনপুট দিয়ে না, এখানে বলছে যে ইন্টিগ্রেশন টেস্টিংটা প্রত্যেকটা মডিউল টু মডিউল, আমার আমার কয়টা মডিউল আছে স্মার্ট লোনে? 4টা মডেল ছিল, 4টা মডিউল আছে। আমি সামহাউ আমি লোন অরিজিনেশনটা আমি কমপ্লিট করছি, আমি টেস্ট ওকে করছি। স্যার, এবার বুঝতে পারছি। মানে ইউনিটে একটা ইউনিট থাকবে আর ওটাতে একটা মডিউল, পুরো মডিউলটা চলে যাবে। নরমালি মানে আমরা ওইভাবে ব্যাখ্যা করি, নট লাইক দ্যাট যে মডিউল টু মডিউল, কখনো মডিউলের ভিতরেও ইন্টিগ্রেশন হতে পারে। ওকে স্যার, হুম, 2-3টা মিলে ইউনিট মিলে হলো। হ্যাঁ 2-3টা ইউনিট মিলে, 2-4টা পেজ মিলে, হ্যাঁ, জি স্যার। এই যে সম্পূর্ণভাবে কাজ করতেছে কিনা। অর্থাৎ যখনই একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট থাকবে, হ্যাঁ, তখন ওইটা ডিপেন্ডেন্সি দুইটা একত্রিত হওয়ার পরে আসলে মিলে কাজটা করতেছে কিনা। যতক্ষণ পর্যন্ত ডিপেন্ডেন্সি নাই ততক্ষণ পর্যন্ত আসলে ইউনিটটা আসে না। অর্থাৎ আমরা এখানে যদি বলি যে হয়তো যখন আমি যুদ্ধ করব, যুদ্ধের কথা যদি বলি, যদি আমার আর্মি থাকে এবং কি নেভি থাকে, হ্যাঁ, এখন যদি প্রকৃতপক্ষে যুদ্ধ, তো তখন আর্মি, নেভি, এয়ার ফোর্স সবাই করবে, তখন কিন্তু ইন্টিগ্রেশন হয়ে গেছে সবাই। ওই অবস্থায় তারা কিরকম পারফর্ম করে, আলাদা আলাদা ভাবে সবাই ভালো করতেছে, নো ডাউট, কিন্তু আসলে ইন্টিগ্রেশন হওয়ার পরে, একত্রিত হওয়ার পরে তারা কেমন করতেছে, ওই টেস্টিংটাই হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইয়েস স্যার। Functional testing known as black box testing, GUI testing. GUI testing মানে কি? GUI মানে কি? গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, বিহেভিয়ারাল, তারপরে closed box testing. It is also verified that the function or a feature is working or not. No knowledge of internal code is required. বেসিক্যালি ফাংশনাল টেস্টিংটাই এখানে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং হিসাবে বলছি, যে কিছুটা রিফ্লেক্ট করতেছে ব্ল্যাক বক্স টেস্টিং কে। এইখানে আরেকটা কেউ হয়তো বলতেছেন গুই টেস্টিং, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস টেস্টিং, তারপরে হচ্ছে ক্লোজ বক্স টেস্টিং, ওইটা দরকার নাই, আমরা ব্ল্যাক বক্স টেস্টিং, গুই টেস্টিং, আর হচ্ছে it is to verify that function or the feature is working accordingly. Knowledge of internal code is not required. The knowledge অর্থাৎ ভিতরে বলছেন যে যেহেতু এটা ব্ল্যাক বক্স, কাজে কোডিং এর নলেজ আমার লাগবে না। এইটুকু আমরা এখানে বললাম। ওকে, তো দেখি আরো কিছু প্রশ্ন। পেজ 26।
25, 26, 27 make sure system does what is supposed to do অর্থাৎ পজিটিভ টেস্টিং make sure system does not do what it is not supposed to do নেগেটিভ টেস্টিং অর্থাৎ আমার এখানে যদি যাই এবং কি টেস্টিং এর মধ্যে যাওয়ার পরে আমরা বলি টেস্টিং টেস্টিং যখনই কোডিং এর মধ্যে যাবে তখন হচ্ছে ডেভেলপারদের টেস্টিং ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং ওকে আর যখনই আমরা করব সেটাকে আমরা বলতেছি যে ব্ল্যাক বক্স টেস্টিং বিকজ আমরা এখানে দেখব ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে আমরা স্মোক টেস্টিং ফাংশনাল টেস্টিং রিগ্রেশন টেস্টিং এগুলো বলতে পারি কিন্তু প্রমিনেন্ট হচ্ছে যে আমার ফাংশনাল টেস্টিং যখন করি তখন কিন্তু আমরা দেখি GUI টেস্টিং গ্রাফিক্স ইউজার ইন্টারফেস এখানে আমরা নিজের চোখে দেখতেছি না এই জিনিসটা এন্টার ইউজার আইডি এটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই জন্য এটাকে অনেক সময় আমরা বলি যে GUI টেস্টিং আবার অনেক সময় এটাকে ব্ল্যাক বক্স টেস্টিং কেন বলা হচ্ছে যেটা আমরা কোডিং আমরা দেখতেছি না শুধুমাত্র ইউজার ইন্টারফেসটা দেখতেছি এখন ইউজার ইন্টারফেস এই ইন্টারফেস কথাটা কি কিন্তু বারবার আসবে ইন্টারফেস জিনিসটা বোঝা যায় যে ইন্টারফেস জিনিসটা কি আমি একটু যে পেজটা আসবে আর কি সামনে হ্যাঁ ইন্টারফেস হচ্ছে যে আমরা যখন এরকম করে অনেক সময় আমরা পে করি না এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা পে করি না টাকা পয়সা অথবা ব্যাংকের জি স্যার আমরা কিন্তু পে করার পরে যদি আমার এই ব্যাংকিং সফটওয়্যারটা না থাকে তাহলে কি আমরা কি এই অনলাইনে যে পে করতে পারবো না স্যার হ্যাঁ তো আমি যখন ফোনে কথা বলি অন্য আরেকজনের সাথে এখন যদি ফোন আমার না থাকে তাহলে কি আমি কথা বলতে পারবো না তাহলে যে আমি অন্য আরেকজনের সাথে যেটা ইউজ করে কথা বলতেছি সেইটাই কিন্তু ইন্টারফেস অর্থাৎ এখানে মোবাইলটা ইন্টারফেস আমি যে জুমে ক্লাস মিডিয়া স্যার হ্যাঁ আমি যে জুমে ক্লাস নিচ্ছি এই জুমটা এখন কিন্তু আমাদের জন্য ইন্টারফেস এখন এটা তাহলে কেন গ্রাফিক্স ইউজার ইন্টারফেস গ্রাফিক্স এর মানে যেহেতু এটা ভিজুয়াল এবং এটা আমি দেখতেছি যে এই কাজটা করলে আমি এখানে এন্টার দ্য ইউজার নেম এন্টার পাসওয়ার্ড ক্লিক ওকে এন্ড সো অন সো এই লগইন ফাংশনালিটিটা এটা ভিজুয়াল করছে গ্রাফিক্স এর মাধ্যমে এবং কি আমি এখানে লগইন করলে সত্যিই আমি একটা ডোমেইনে বা একটা সার্ভারে আমি কানেকশন পাবো তাই না লগইন তো করি কোথায় নয় একটা সার্ভারই তো আমি করি আমার অ্যাপ্লিকেশনটা যেখানে আছে সেখানে তো এখানে তো জাস্ট খালি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে সে ভেরিফাই করে আমি অন্য কিছু দিলে কেন সে নেয় না কারণ এই আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা যখন আমি রেজিস্ট্রেশন করছি তখনই কিন্তু সার্ভারে রেখে দিছি তাই না যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখনই কিন্তু আমি ডাটাবেজে রেখে দিচ্ছি সার্ভারের ডাটাবেজ তো যখন আমি আবার এইখানে দেই এটা কিন্তু ওইটার সাথে যে মিলায় যে আমি যে বর্তমানে যেটা দিলাম এটা কি ওই সার্ভার যেটা আছে সেটার মতো কিনা যদি সেটার সাথে না মিলে তাহলে কিন্তু সে লগ ইন করে না তো এই ক্ষেত্রে আমার এই যে দেখেন এটা হচ্ছে লগ ইন একটা ফাংশনালিটি এই লগ ইন এটাকে কেন আমরা ফাংশনালিটি বললাম কারণ এই একই জিনিস দিয়ে সবাই কিন্তু লগ ইন করতে পারবে ঠিক এরকমই সবার কাছে যদি 10 জন মানে অ্যাকাউন্ট হোল্ডার থাকে 10 জন যদি ক্লায়েন্ট থাকে লোনের জন্য সবাই কিন্তু এইটা দিয়েই লগ ইন করবে তাদের ইনপুটটা ডিফারেন্ট কিন্তু সবাই লগ ইন করতে পারবে যেহেতু একটা সিস্টেম যখন ডিফারেন্ট ইনপুটের জন্য কাজ করে সেটাকে আমরা ফাংশনালিটি বলি তাহলে এই ক্ষেত্রে ইনিশিয়ালি আমার যে একটা ফাংশনালিটি স্মল একটা যে ফাংশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লগ ইন ফাংশন আমরা যখন ফাংশনাল টেস্টিংটা করি তখন কিন্তু এরকম ফাংশনকেই টেস্ট করি যে ফাংশন গুলা কাজ করতেছে কিনা স্মল ফাংশন তারা কাজ করতেছে কিনা তো এখানে যদি আমরা দেখি আমি বলতেছি LFK
পাসওয়ার্ড হয়তো আমি দিলাম, পাসওয়ার্ড হ্যাঁ আমি ক্লিক করলাম, হ্যাঁ নট ফাউন্ড। তাহলে তো আমার এখনই তো ডিফেক্ট বের করতে হবে। এখন এটা যদি আমার একটা ডিফেক্ট হয়, তাহলে এই ডিফেক্টটার সিভিয়ারিটি কি হবে? এটা হাই লেভেল High হবে। high level. হাই লেভেল, কারণ এটা যদি কারণ এটা আমাকে টোটাল লগ ইনই করতে দিচ্ছে না, আমার টোটাল বিজনেস ফাংশন কোনো মানে কাজই হবে না স্যার, কোনো কাজই হবে না। বিজনেসটা আমাকে অফ করে দিচ্ছে। তারপরে ফার্দার টেস্টিং থাকলে সেখানেও আমি যেতে পারতেছি না, তাই না? ওকে, তো এখন যদি আমি ওকে সেই জন্য এটা কিন্তু এই যে থ্যাংক ইউ, এটার সিভিয়ারিটিটা, এই ডিফেক্টের সিভিয়ারিটিটা কি হাই, ম্যাক্সিমাম, কারণ এটার মানে অ্যাপ্লিকেশনের উপর অনেক ইম্প্যাক্ট এই ডিফেক্টের। হ্যাঁ, একদম টোটাল কাজকে ব্লক করে দিছে। ওকে, স্যার এটা কি স্মোক টেস্টিং হতে পারে? হ্যাঁ এটা স্মোক টেস্টিং হতে পারে। এরকম ছোট ছোট ফাংশনালিটি দেখে, এখানে ওখানে দেখে যে মানে এগুলি ঠিক আছে কিনা, এগুলি ঠিক থাকলে পরবর্তীতে মানে অর্থাৎ বেসিক ঠিক থাকলে পরের গুলা ঠিক থাকবে, ওরকম ওরা চিন্তা করে। পার্সোনালি এটাই স্মোক টেস্টিং বলে। কারণ আমি একটা রান্না করতে গেছি, দেখা যাচ্ছে যে আমি ভাত উঠে মানে চুলাতে আছে কিন্তু আমি সুইচ দেইনি, হ্যাঁ এটা তো হবে না, তো সুইচটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে ফার্দার আর একটা কিছু হতে পারে। অর্থাৎ মানে আমার কোনো মেজর, অর্থাৎ আমি এখানে যাচ্ছি, আমার ডাটাটা পপ আপ হওয়ার কথা, পরবর্তীতে লগ ইন হইলে আমি ল্যান্ডিং পেজ দেখবো, অথবা একটা পেজের ভিতরে যেখানে আছে যে পপ আপ হওয়ার কথা যে ইনফরমেশন গুলা, অর্থাৎ আমার যদি অলরেডি কারো ইনফরমেশন আমি দেখতে চাই, হ্যাঁ যে লোনের জন্য অ্যাপ্লাই করছে, অর্থাৎ তাকে দিয়ে লগ ইন করলে আমি তার ইনফরমেশন দেখবো, সে পপ আপ হচ্ছে না। তো ওরকম টোটাল সিস্টেম ধরেই ছোট ছোট যেটা মনে হতে পারে যে এগুলি ঠিক থাকলে আসলে ঠিক থাকবে, আসলে ঠিক থাকবে। আমরা গাড়ি যখন ড্রাইভ করি তখন কিন্তু আমরা দেখি প্রথমেই যে হ্যাঁ তেলটা আছে কিনা, ব্রেকটা কাজ করে কিনা, স্টার্ট নেয় কিনা, তিনটা হইলে মোটামুটি আমার চলে যাবে। ওকে, এটা প্রত্যেকটা যখন অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করে ওরা জানে যে আসলে মানে জিনিসটা কোন জায়গাটায় আসলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, ওইগুলা যখন ছোট ছোট জিনিসগুলো দেখে ঠিক করার পর ডিসিশন নেয় ফার্দার টেস্টিং, হ্যাঁ এটা করার উপযোগী কিনা, এটা স্টেবল কিনা, এটা টেস্ট করার জন্য স্টেবল কিনা, হ্যাঁ ওই টেস্টিং করাটাই স্মোক টেস্টিং। আর যখন এরকম ছোট ছোট ফাংশন ধরে টেস্ট করবে যে এই ফাংশনালিটিটা কাজ করে কিনা, এটা গ্রাফিক্স যেভাবে থাকার কথা সেটা ঠিক আছে কিনা, ওই টেস্টিং গুলাকে আমরা সাধারণত মানে ফাংশনাল টেস্টিং বলি। আর ফাংশনাল টেস্টিং এর সাথে আরো কিছু টেস্টিং আছে, দেখি আমরা কোথায় ছিলাম, এইখানে। হ্যাঁ, হইতেছে কি যে রিগ্রেশন টেস্টিং। হ্যাঁ, ফাংশনাল টেস্টিং এর পরে হচ্ছে রিগ্রেশন টেস্টিং। To retest or verify that the bug defect is fixed or not. এক ধরনের টেস্টিং আছে যে আমি এখানে একটা প্রবলেম তো আমি পেয়ে গেছি, তাই না? আমার তো প্রবলেম ছিল এখানে, এটার মধ্যে তো আমার প্রবলেম ছিল, যখন আমি ক্লিক করি এটা, এখন যদি সে এটা ফিক্স করে, অর্থাৎ আমি বাগটা যখন আমি এন্ট্রি করব, বাগটাকে যখন এন্ট্রি করব, প্রথম স্ট্যাটাসটা কি নিউ, এটা যদি আমি এন্ট্রি করি তো তার স্ট্যাটাস থাকবে নিউ। তার মধ্যে এই যে বাগ এন্ট্রি করার বাগের কিছু কিছু ফিল্ড আছে, বাগের একটা আইডি থাকে, তারপরে বাগটা আসলে কোথায় আমি পেয়েছি, হয়তো লগ ইন ফাংশনালিটিতে আমি পেয়েছি, এই বাগটার সিভিয়ারিটি কি, বাগটার সিভিয়ারিটি হচ্ছে হাই, হ্যাঁ এটা মানে খুবই হাই সিভিয়ারিটি হলে সাধারণত হাই প্রায়োরিটিও হয়। প্রায়োরিটি হতেছে ফিক্সিং প্রায়োরিটি, মানে 15টা বাগ আছে এখানে, ডিফেক্ট আছে, তার ভিতরে কোনটা সবার আগে সে ঠিক করবে। এই সিভিয়ারিটি এবং পাশাপাশি প্রায়োরিটি, এই সিভিয়ারিটি দেখার পরেই প্রায়োরিটি ঠিক করে। হ্যাঁ, এই সিভিয়ারিটি দেখার পরে অনেক সময় এই প্রায়োরিটিটা ঠিক করে হচ্ছে পিউ প্রোডাক্ট ওনার, কারণ প্রোডাক্ট ওনার কিন্তু অনেক সময় যদি এখানে আসে আইসা দেখবে যে হ্যাঁ কি ডেভেলপাররা করবে না, যেহেতু প্রোডাক্ট ওনার সমস্ত কিছুরই জানে যে কোনটা কি হবে না হবে, অনেক সময় এই ডিফেক্ট গুলা রিভিউ করে সে প্রায়োরিটি দেয় যে কোনটা আগে সবার আগে ঠিক করবে, এবং কি সে মানে কে কাকে কোনটা অ্যাসাইন করবে সেটাও অনেক সময় তারা মতামত দেয়।
যারা বাইরের কাজ করে নাই, হ্যাঁ, তারা হয়তো বই পড়ে একরকম উত্তর দিবে, কিন্তু সবসময় টার্গেট রাখতে হবে। যদি বলা হয়, হ্যাঁ, যে প্রোডাক্ট ওনারের কাজ কি, তো প্রোডাক্ট ওনারের কাজ কি হচ্ছে, প্রোডাক্ট ওনার টিমের হেড, হ্যাঁ, সে ক্লায়েন্ট ভয়েসকে সে হোল্ড করে, তারপরে সে কি করে, সে একটা ডেমো দেয়, হ্যাঁ, প্রোডাক্ট ইন দ্য স্প্রিন্ট প্ল্যানিং মিটিং, তারপরে আরো গ্রুমিং করে, হ্যাঁ, যখন ওই যে ডেমো দেয়, ডেমোর আগেও আরো কিছু মিটিং থাকতে পারে, কন্ডাক্ট করতে পারে, কিন্তু সে হলো কি যখন ডিফেক্ট হয় সে ডিফেক্টও রিভিউ করে। ইন সাম কেসেস বলতে হবে যে আমি একটা প্রজেক্ট করছি, সেখানে প্রোডাক্ট ওনারকে ডিফেক্ট রিভিউ করতে দেখছি এবং প্রায়োরিটি ফিক্স করতে দেখছি। তো তখন হয়তো বুঝলাম না যে এখানে যখন আমরা জব মার্কেটে যাব, 10 জনের থেকে নিজেকে সেল করার জন্য এই পয়েন্টগুলা, ভিতরের জিনিসগুলা কিভাবে প্রেজেন্ট করা যায় সেই হিসেবে খেয়াল রাখতে হবে। যাই হোক, এটা যখন সিভিয়ারিটি, মানে আমি দিছি সিভিয়ারিটি হাই, হ্যাঁ, কারণ আমি জানি এটা সিভিয়ারিটি, এন্ড প্রায়োরিটিটা করে দিল প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার প্রায়োরিটি অর্থাৎ এটা তুমি সবার আগে ঠিক করে নিয়ে আসো, এটা খুবই সিভিয়ার, মানে অর্থাৎ বলছি যে যদি কোনো পেশেন্ট যদি খুব সিভিয়ার হয়, তার প্রায়োরিটি আগে থাকে চিকিৎসার ক্ষেত্রে, ইমার্জেন্সিতে নিয়ে যাও, হ্যাঁ, সবগুলা বাদ রেখে আগে ওরে ইমার্জেন্সি নিয়ে যাও, ওরে ওটিতে নিয়ে যাও, হ্যাঁ, ওরে মানে যত সাপোর্ট লাগে, যার সিভিয়ারিটি যত বেশি তাকে কিন্তু তাড়াতাড়ি করতেছে। ঠিক একইভাবে যেহেতু এটা ডিফেক্ট, এটার সিভিয়ারিটি হাই, এটা মানে ফিক্স করার প্রায়োরিটিটাও থাকবে মানে হাই, যে তাড়াতাড়ি এটাই আগে ফিক্স করো। এখন এটা যখন ফিক্স করলো, ফর এক্সাম্পল এটা ডেভেলপারের কাছে গেছিল, এটা ডেভেলপার গেল অর্থাৎ ইসমাইলের কাছে গেছে, ধরলাম আমি এটা ইসমাইলের কাছে গেছে, এটা যখন ইসমাইলের কাছে যাবে, প্রথমে যখন আমি এন্ট্রি করছি কি কি ফিল্ড দিয়ে, এটা একটা ডিফেক্ট আইডি যেটা অটোমেটিক জেনারেট হয়, এটা কে পাইছে, এটা আমি পাইছি, লুৎফর রহমান, জেনারেটেড বাই লুৎফর রহমান। কোথায় পাইছে, লগ ইন ফাংশনালিটি পাইছে, কোন এনভায়রনমেন্টে পাইছে, কিউ এনভায়রনমেন্টে পাইছে। আমি এটা কোন এনভায়রনমেন্টে টেস্ট করছি, কিউ এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা যদি, হ্যাঁ, আমার এনভায়রনমেন্টও বলে দিতে হবে, কারণ এটা মানে ইম্পর্টেন্ট। কারণ হয়তো এটা আমাদের আরো কিছু এনভায়রনমেন্ট আছে, আমরা মাত্র 2টা এনভায়রনমেন্টের কথা বলছি, হ্যাঁ, যেরকম আমরা বলছি ডেভেলপার, হ্যাঁ, ডেভ এনভায়রনমেন্ট আর কিউ এনভায়রনমেন্ট। এটা যদি হয় স্টেজ এনভায়রনমেন্ট, এটা যদি হয় প্রড এনভায়রনমেন্ট মানে প্রোডাকশন, হ্যাঁ, একদম লাইফ টাইমে চলে যায়। আবার স্টেজ এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেশন এনভায়রনমেন্ট ওরকমও থাকতে পারে, যে হ্যাঁ আমি ইন্টিগ্রেশনের জন্য ইন্টিগ্রেশন করছি, তার জন্য একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, এরকম। এটা যে এনভায়রনমেন্টের মধ্যে পাইছি, কারণ প্রত্যেকটা এনভায়রনমেন্টের অ্যাপ্লিকেশন তো আলাদা, যদিও সেম, কোনোটার একটু অ্যাড হয়েছে, কোনোটা একটু অ্যাড হয় নাই, কাজে ও কিন্তু যখন টেস্ট ডেভেলপার যখন এটা ফিক্স করবে, তখন কিন্তু আগে দেখে নিবে যে এটা টেস্ট এনভায়রনমেন্টে, কিউ এনভায়রনমেন্টে আসলে এটা পাওয়া যায় কিনা। তো এটার এই যখন আমি ডিফেক্ট এন্ট্রি করি, তখন কি এটা রিপ্রোডিউসিবিলিটি, অর্থাৎ আমি কি ভাবে এই জিনিসটা পাইলাম, এই ডিফেক্ট আমি কি পাইছি, আমি বলছি যে নেভিগেট টু লগইন ফাংশন। ওকে, আমি যাই ব্যাক করি, আমি কিভাবে পাইলাম, আমি প্রথমে এখানে আসলাম, নেভিগেট টু লগইন ফাংশন, ওকে, এন্টার ইউজার আইডি, এন্টার পাসওয়ার্ড, এন্ড দেন ক্লিক অন ওকে বাটন। এইভাবে ডেভেলপার যদি এই কাজটাই করে, তবেই তো সে এটা পাবে নাকি। ডেভেলপার যদি এটা না পায়, তাহলে সে কিন্তু ফিক্স করতে পারবে না। অর্থাৎ আমি কিভাবে কোন স্টেপ দিয়ে এই ডিফেক্টটা পাইছি, ডিফেক্ট এন্ট্রি করার সময় আমাকে দিতে হবে, হ্যাঁ, এবং কি আমি নিজেও বলছিলাম যে এটা তো টেস্ট স্ক্রিপ্ট হবে, যখন আমরা টেস্টটা করব, ডিফেক্ট পেলে সেটা টেস্ট স্ক্রিপ্টে লিখে তারপরে আমরা হ্যান্ড ওভার করব। হ্যাঁ, এটা কিন্তু, হ্যাঁ, এই লগ ইনের জন্য প্রথমে হইতেছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে একটা টেস্ট কেস লিখতে হবে। সেই টেস্ট কেস ফলো করতে যেই আমি কি করতে হবে, যে আমি যেখানে যে ডিফেক্টটা পাইছি সেটা আমাকে বলে, কিন্তু যখন আমি ডিফেক্ট এন্ট্রি করি ওটা হইতেছে টেস্ট কেস এক্সিকিউশন। আর যখন ডিফেক্ট এন্ট্রি, এখন যেভাবেই পাই না কেন ওইটা আবার ডিফেক্ট এন্ট্রি সময় লিখতে হয়। ঠিক আছে, আমরা দেখি জিরাতে এটা ফলো করব, যে আমরা ডিফেক্ট এন্ট্রিটা কিভাবে করছি। আমি মানকি টেস্টিং করার সময় কি এটা করতে হবে? সরি, আমরা যখন মানকি টেস্টিং করব, মানকি টেস্টিং যেটা আমরা দেখলাম প্রথমটা আর কি, মানকি টেস্টিং, ডিফেক্ট টেস্টিং, এটা সাধারণত নরমাল টেস্টাররা করে না, এটা সাধারণত এক্সপেরিয়েন্স লোক যারা তারা করে। কারণ এটা দিয়ে টেস্ট করা হচ্ছে যে এটা ফার্দার আমি টেস্ট করব কিনা, এই অ্যাপ্লিকেশনটা টেস্ট করব কিনা, কাজে ওই ডিসিশনটা সাধারণত নরমাল টেস্টাররা নেয় না।
তো আমি এমনিতে আমরা বলছি যে আমরা করি কি ফাংশনাল টেস্টিং করি, হ্যাঁ, তারপর আমরা রিগ্রেশন টেস্টিং করি। এখন যখন আমি ফাংশনাল টেস্টিং করতে যাই কিন্তু এই ডিফেক্টটা পাইছি, তাই না? ইয়েস স্যার। স্যার লগইন ফাংশনালিটিতে হ্যাঁ, লগইন ফাংশনালিটিতে ফাংশনাল টেস্টিং এ আমরা যে এটা পাইছি, এটা পাওয়ার পরে আমি এটা এন্ট্রি করলাম। এখন এটা যদি আমি ফিক্স করি, ফিক্স করে ডেভেলপার অর্থাৎ ইসমাইলকে বলছি যে ইসমাইল এটা ফিক্স করবে, অর্থাৎ দেখি ইসমাইল এটা ফিক্স করলো। ফর এক্সাম্পল ইসমাইল কি করলো, নোটপ্যাড সামহাও সে এখানে যা, এখানে গেল, সে ফিক্স করে দিছে। এখন লগ ইন আমি করতে পারছি। এখন এটা যখন সে ফিক্স করে দিল, ফিক্স করে দেওয়ার পরে আমাকে কি আবার টেস্ট করতে হয়েছে? যখন সে ফিক্স করছে আমি যে লগ ইন করলাম, এটা আমি আবার টেস্ট করলাম না? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ এটা রিওপেন। হ্যাঁ, না ওটা কিন্তু যখনই আমার নিউ ছিল সেটার থেকে সে কি করছে, সেটার থেকে কিন্তু সে নিউ থেকে পরেরটা হচ্ছে যে ওপেন। যখন ডেভেলপারের Open, কাছে হ্যাঁ। ছিল তখন ওইটা বুঝছি আমি ওপেন। ডেভেলপার যখন এটা টেস্ট করে দেখছে, দেখে সে কি করতে পারে, ডেভেলপার কিন্তু এটাকে রিজেক্ট করতে পারে। অর্থাৎ যদি রিজেক্ট করতে পারে, ডিফেক্ট না থাকলে সে রিজেক্ট করবে, আর যদি ডিফেক্ট হয় তাহলে সে বলবে অ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে সে যখন ফিক্স করবে তখন ফিক্স দেখে আমি বুঝবো যে এটা সে ফিক্সড হয়েছে, আমাকে আবার টেস্ট করতে হবে। এই যে আমি আবার টেস্ট করলাম ডিফেক্টের জন্য, এইটাকে বলা হইতেছে রিগ্রেশন। কিন্তু প্রথম যেটা যেটা করছিলাম আমি ডিফেক্ট পাওয়ার জন্য, সেটা ছিল কি ফাংশনাল টেস্টিং। কিন্তু ডিফেক্টটা ফিক্স করার পরে যেটা করলাম আবার রিটেস্টিং, সেটা কিন্তু হলো রিগ্রেশন। পার্থক্য বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কারণ এইটাই মানে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টেস্টিং এর রাজা যেটাকে বলা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টিং হচ্ছে ফাংশনাল টেস্টিং, মোস্ট অফ দা টাইম আমরা করি। তারপরের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টিং সেটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং দুইটা কারণে করা হয়। একটা হচ্ছে নরমালি এই ডিফেক্ট গুলা ফিক্স করলে আবার টেস্ট করতে হয়, সেটাকে রিগ্রেশন বলে। অথবা আমি এখন আছি শুধুমাত্র লগ ইন ফাংশন, এরপরে যদি আমি এরপরে যদি বলি যে অ্যাপ্লাই ফর লোন, হ্যাঁ, অ্যাপ্লাই ফর লোন, তখন যে আমি আরো কিছু রিকোয়ারমেন্ট অ্যাড করলাম। রিকোয়ারমেন্ট অ্যাড করার কারণে দেখা যাচ্ছে যে আমার আগের কোনো ফাংশনালিটি ব্রোকেন হয়েছে কিনা। নতুন কোনো কিছু অ্যাড করার পরে যদি আগের কোনো কিছুকে টেস্ট করতে হয়, সেইটাই হচ্ছে সেই টেস্টিংটা হলো রিগ্রেশন টেস্টিং। হ্যাঁ, যদি আমার নতুন বাগ ফিক্সের কারণে হতে পারে, নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হওয়ার পর কারণে। রিকোয়ারমেন্ট অ্যাড হওয়া মানে কি, আমি নতুন করে রিকোয়ারমেন্ট নিছি, সেটা ডেভেলপ করছি, সেটা বর্তমান অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড হয়েছে। হুম, তাহলে যেহেতু আমি ফর এক্সাম্পল আমি বলছি যে আমার লোন অরিজিনেশন কমপ্লিটলি আমি টেস্ট করছি, তারপরে আমি কি করতেছি, এই লোন অ্যাপ্রুভাল আমি এর সাথে অ্যাড করতেছি। লোন অ্যাপ্রুভাল যখন আমি লোন অরিজিনেশনের সাথে অ্যাড করব, তখন কিন্তু বারবারই আমাকে টেস্ট করতে হবে। যতবারই আমি লোন অ্যাপ্রুভালে রিকোয়ারমেন্ট অ্যাড করব, ততবারই আমার লোন অরিজিনেশন চেক করতে হবে যে ওইটা কাজ করতেছে কিনা প্রপারলি। অর্থাৎ একটা অ্যাড করার কারণে আগেরটা কাজ করে কিনা, ওইটার জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। বেসিক্যালি রিগ্রেশন টেস্টিং করা হয় অটোমেশন দিয়ে, কারণ অনেকবার হাজার বার এই টেস্টিংটা করতে হয়। সামান্য কিছু অ্যাড হইলেই আমার আগেরটা দেখতে হয় যে আগেরটা প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, ইয়েস স্যার। রিগ্রেশন টেস্টিং আমরা কি কারণে করি, অনেক সময় ডিফেক্টের কারণে। অর্থাৎ এই যে ডিফেক্ট ফিক্স করার পরে আবার যে টেস্টিংটা করতেছি সেটাও রিগ্রেশন টেস্টিং। When functionality is added to an application, we need to make sure that the newly added functionality does not break the application. In order to make sure, we perform a repeated testing, which is called regression testing. We also do regression testing after the developer fix the bug. বাগ ফিক্সের কারণে হতে পারে,
অথবা যদি নতুন কোনো ফাংশনালিটি রিকোয়ারমেন্ট অ্যাড হয়, তখন যে প্রিভিয়াস যে আবার যে টেস্টিংটা করা হয়, যে আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনটা ব্রেক করছে কিনা, সেটার জন্য রিগ্রেশন টেস্টিং হয়। ওকে, তারপরে হইতেছে সিস্টেম টেস্টিং, এন্ড টু এন্ড টেস্টিং। মুক্তার স্যার আছেন? হ্যালো, আমি একটু ব্রেক দিলাম, হ্যাঁ নিজের একটু আলোচনা করেন, হ্যাঁ তারপরে যদি কোনো কোশ্চেন থাকে করেন দেখি। হ্যাঁ আমি একটু ব্রেক দিলাম। ওকে, So testing can be two types. Developer যে টেস্টটা করে, আর একটা হচ্ছে যে টেস্টাররা যে টেস্ট করে। ডেভেলপাররা যেখানে টেস্ট করে সেটা হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট, আর টেস্টার যে টেস্টটা করে সেখানে হচ্ছে কিউএ এনভায়রনমেন্ট। ডেভেলপাররা দুই ধরনের টেস্ট করে, সেটা হচ্ছে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট। ইউনিট টেস্টে প্রত্যেকটা ইউনিট একটা মডিউলে যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে একটা একটা ইউনিট করে টেস্ট করে। আর ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে যে কয়েকটা ইউনিট মিলে যে টেস্টটা করা হয় সেটা ইন্টিগ্রেশন টেস্ট। আর টেস্টাররা যে টেস্ট করে সেটা হচ্ছে তাকে স্মোক টেস্ট থাকে, সেখানে হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো টেস্ট করা হয়, যেগুলো না হলে যে এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে পর নেক্সট টেস্টের যোগ্য কিনা আর কি। যদি যোগ্য থাকে তাহলে নেক্সট টেস্টে যাবে, আদারওয়াইজ এটা হচ্ছে ডেভেলপারদের কাছে পাঠানো হবে যে এটার বেসিক ফাংশন গুলোই ঠিক নেই। যখন চেক করে দিবে তখন আবার বাকি টেস্ট গুলো করবে। আর ফাংশনাল টেস্টে হচ্ছে বাগ গুলো খুঁজে বের করতে হবে, যে কি কি বাগ আছে সেটা হচ্ছে যে ডেভেলপারের কাছে পাঠাতে হবে। আর রিগ্রেশন টেস্টিং এ হচ্ছে যে ডেভেলপার পাঠানোর পরে সেই ফিক্স করার পরে সেই টেস্ট আবার করা যেতে পারে, অথবা হচ্ছে কোনো নতুন রিকোয়ারমেন্ট বা কোনো ফাংশনালিটি অ্যাড হলে সেই টেস্টটা যখন আবার করা হয় সেটা রিগ্রেশন টেস্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই যে রিগ্রেশন টেস্টিংটা ভাই যেটা বললেন, সেটা হচ্ছে যে কোনো প্রবলেম ফিক্স করার পরে অন্য কোনো সিস্টেম ব্রোকেন হলো কিনা, যেমন বাড়িতে কোনো ওয়াল কেটে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, সেটাতে আগের যে ইলেকট্রিসিটির লাইনটা না আছে সেটা নষ্ট হলো কিনা, সেটা দেখা আর কি। তো একটা প্রবলেম ফিক্স করতে গিয়ে অন্য কোনো সিস্টেম ব্রেক হলো কিনা সেটা ফিক্স করা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। জি, হোল টেস্টটা আবার করে করা যে আগেরটা ঠিক আছে কিনা। Retest to or verify that the bug or defect is fixed or not. Regression risk to make sure that other functionality are not affected after bug is fixed. আমি একটু বলি যে আসলে সেম টেস্ট কিন্তু অনেকবার করা হয়, কোন টেস্ট প্রায় টেস্টগুলো কিন্তু বারবার করা হয়, একই টেস্ট এক্সিকিউট করা হয়, একই টেস্ট বারবার এক্সিকিউট করা হয়। যেমন মনে করেন একটা অ্যাপ্লিকেশন টেস্ট করবেন, এর টেস্ট করতে গেলে লগ ইন তো করা লাগবে। লগ ইন ফাংশনালিটি টেস্ট গুলো দেখা গেছে যে ওই যে আমরা করতাম যে 100টা টেস্ট লেখা হয়েছে, ওই 100টা প্রতিদিন রান করি, আবার পরে এই সপ্তাহে আবার 5টা হলো 10টা হলো, তো পরের সপ্তাহে 110টা রান করি, তারপরের সপ্তাহে আবার আর 10টা টেস্ট অ্যাড হলো, 120টা রান করি। তো এই বিশেষ করে এগুলো অটোমেশন যখন টেস্টিং হয় তখন ওইগুলো রান করা তো রাতের বেলা রান করে বা ব্যাকগ্রাউন্ডে রান হয়, অটোমেটিকলি রান হতেই থাকে, এগুলো ম্যানুয়ালি খুব ঝামেলা হয় না। সুতরাং 100টা টেস্ট করা, 200টা টেস্ট করা আর 500টা টেস্ট করার সময় বেশি হয় না। ওকে, গো অ্যাহেড প্লিজ, ইটস গুড ডিসকাশন, থ্যাংক ইউ। মাঝে যে ব্ল্যাক বক্স এন্ড হোয়াইট বক্স টেস্টিং ছিল, যেটাতে হচ্ছে ব্ল্যাক বক্স হচ্ছে ডেভেলপাররা সরি হোয়াইট বক্স হচ্ছে ডেভেলপাররা করে, আর ব্ল্যাক বক্স হচ্ছে টেস্টাররা যে টেস্টটা করে। Yes, white box testing, that means so when the developers, programmers, they know everything. They know every character or every word, every line in the
in a program, right? They understand what is doing, what is the purpose of this. So they can see the code. Okay, but the tester, they may not see the code. Okay, that, for instance, testers that they put test data, for instance, username and password. They don't know how they are connecting with the database, how the user get connected with the database or with the system. They don't know. Okay, actually, but so this is why we call this a blackboard testing. Blackboard testing এর জন্য বলা হয় যে অন্ধকারের মধ্যে টেস্ট করা। ওই যে ফিলোসোফাররা বলে যে অন্ধকার রাত্রে কালো বিড়াল খোঁজা। যেটা হচ্ছে টেস্টের রেজাল্ট হলেই হলো, কিন্তু কিভাবে হচ্ছে এটা টেস্টাররা জানে না। ভিতরে ফাংশনালিটি গুলো তাদের সময় থাকে না বা দরকার নাই ব্ল্যাক বক্স টেস্টিং, বিশেষ করে ম্যানুয়াল টেস্টিং এর বেলায় ব্ল্যাক বক্স টেস্টিংটা বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ ম্যানুয়াল টেস্টাররা সাধারণত প্রোগ্রাম কোড জানে না বা ওদের প্রোগ্রাম কোড জানার প্রয়োজন হয় না বা ওদেরকে মূল প্রোগ্রাম কোড দেওয়া হয় না ওদেরকে। তাহলে কি এই অটোমেশন integration টেস্টিং এর testing- ক্ষেত্রে টেস্ট কেস লেখা কঠিন কিনা, মানে অনেকগুলো টেস্ট করতে হয় তো? জি, অটোমেশন এই টেস্টের ক্ষেত্রে টেস্ট কেস লেখা কি অনেক কঠিন, কারণ অনেকগুলো টেস্ট করতে হয়, তাহলে অনেকগুলো টেস্ট এগুলো গ্র্যাজুয়ালি বিল্ড আপ হয়, এগুলো কিউমুলেটিভলি বিল্ড আপ হয়। আচ্ছা আচ্ছা আজকে দুটো টেস্ট কেস 5টা 10 টেস্ট কেস লিখলো, পরের সপ্তাহে 10টা থাকলো, তারপরের সপ্তাহে 10টা হলো, এরকম করতে করতে অ্যাড হচ্ছেই তো। যেন আগের গুলো তো আর মুছে ফেলা হয় না, পুরো সিস্টেমে সবগুলো থেকে যায় তো। যে এখানে যে ইন্টিগ্রেশন টেস্টিং, এটা কি এটা তো একটু টুলস ইউজ করা হয়, এটা ইয়েস, কি এগুলোর আপনার জন্য রিগ্রেশনের জন্য এগুলোর জন্য টুলস ইউজ করা হয়। ইন্টিগ্রেশন মিন্স যখন নতুন ইউনিট অ্যাড করা হচ্ছে, হ্যাঁ এটা তো এটা বুঝতে পারি, ইন্টিগ্রেশন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা অটোমেশনের সাথে সংযুক্ত কিনা টেস্টটা, জি, অটোমেশন টেস্টিং এর সাথে সংযুক্ত কিনা, বা এটা ম্যানুয়ালিও করা যায়। আমি বলছি কি ম্যানুয়াল টেস্টিং এ কি বলে সবকিছুই কিন্তু এই ম্যানুয়াল টেস্টিং এ যা যা আছে সবকিছুই কিন্তু অটোমেশনের পার্ট। আর ম্যানুয়াল টেস্টিং হচ্ছে অটোমেশনের একটা সাবসেট। ম্যানুয়াল টেস্টিং না করলে অটোমেশন টেস্টিং করা যায় না। অটোমেশন টেস্টিং করা হয় কি জন্য, যে কাজগুলো দ্রুত করার জন্য। তোমাকে যদি সারা দিন যদি বলা হয় যে এই জিরো লেখো, সারাদিন যদি জিরো লেখো, জিরো জিরো, সারাদিন তুই কেউ জিরো লিখতে পারবে? কারণ মানুষ বসে থেকে কেউ কাগজ যদি জবাব দেওয়া হয়, তোমার অন্য কোনো কাজ নেই, সারাদিন তুমি কাগজ কলম দেওয়া হচ্ছে, সারাদিন জিরো লেখো জিরো লেখো, পারবে? না এক মাসে জিরোটা ও হয়ে যাবে বা সামথিং এলস, জিরোটা জিরো থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। কিন্তু এটাকে যদি একটা কম্পিউটারকে যদি বলা হয় সারাদিন একটা কাগজ প্রিন্ট করো, সে একই ডকুমেন্ট 1000 পৃষ্ঠা প্রিন্টারকে দিলে প্রিন্ট করবে, তাই না? প্রিন্টার তো বলবে না যে আমি আগে 1000 পৃষ্ঠা প্রিন্ট করছি, এখন আর পারবো না। যতক্ষণ কালি থাকে ততক্ষণ প্রিন্টার কাজ করে, প্রিন্ট করবে। তো সেই জন্য ম্যানুয়াল টেস্টিং গুলো মানুষ করতে গেলে বিরক্ত হয়। এই কাজগুলো দ্রুত করার জন্য অটোমেশন টেস্টিং। কোন কোন ক্ষেত্রে ম্যানুয়াল টেস্টিং কাজ করে না। সাপোজ আমার একটা আইকন আছে, এটা কালার, যে এখানে যে একটা আইকনের কালার আছে রেড লাগবে, কিন্তু কালারটা কোনো কারণে ব্লু হয়ে গেছে। তো এটা ম্যানুয়ালি চেক না করলে তো আর অটোমেশন ধরতে পারবে না যে কালারটা এখানে ইয়ে হয়েছে, মিসম্যাচ হয়েছে। ডক্টর লুৎফর দেখাবে এই যে টেস্টগুলো, রিগ্রেশন টেস্ট, এই টেস্টগুলোর জন্য কতগুলো টুল ইউজ করা হয়। আমরা পরে দেখাবো এই টুলগুলো ইউজ করলে সুবিধা হবে যে এই করার জন্য, কিভাবে অ্যাকচুয়ালি এই টেস্টগুলো করা হয়। এই টুলগুলো ইউজ করলে আরো ক্লিয়ার আইডিয়া হবে। স্যার, রিগ্রেশন টেস্টিং এ আরেকটা বিষয় আছে, যে এটা তো বারবার টেস্ট করতে হয়, যখন নতুন পার্ট অ্যাডেড হয় বা যুক্ত হয় তখন কিন্তু বারবার টেস্ট করার প্রয়োজন হয়। তাহলে এই বারবার টেস্ট করার যে বিষয়টা, এটা তো সাথে এটা আসলে করাটা একটু টাফ। সেক্ষেত্রে কি আমরা টুলস ইউজ করি মনে হয় আর কি। রিগ্রেশন টেস্টিং এর জন্য আলাদা টুল ইউজ হয়, যেগুলো অটোমেটেড রিগ্রেশন, মানে এই টেস্টগুলো সাধারণত অটোমেটেড হয়। রিগ্রেশন টেস্টগুলো অটোমেটেড, কিছু টুল আছে, কিছু সফটওয়্যার, অন্য আরো কিছু সফটওয়্যার আছে। লোড টেস্টিং এর জন্য আলাদা কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা দিয়ে টেস্ট করা হয়।
যেমন আমরা একটা মনে করি একটা চেয়ার আছে তাই না, একটা চেয়ারে মানুষ বসে তাই না, প্লাস্টিকের চেয়ার মনে করি, তাহলে এইটাতে সবচেয়ে কত কেজি ওজনের একটা মানুষ বসতে পারবে? বসলে ভাঙবে না। তাহলে কি করে এই চেয়ারটা টেস্ট করে, কি করে লোড টেস্ট কিভাবে করে? এই চেয়ারের উপরে 5 কেজির বাটখারা রাখবে, 10 কেজি 50 কেজির বাটখারা রাখবে, আবার এটার সাথে 10 কেজি 5 কেজি 10 কেজি 2 কেজি করে অ্যাড করবে তাই না? অ্যাড করে দেখে যে এটা কতক্ষণ পর্যন্ত যে এটার লোডটা ক্যাপাসিটি ঠিক থাকে, কতক্ষণ পর্যন্ত নড়বড়ে না হচ্ছে। একসময় দেখা গেছে 200 কেজি দিলে দাম ভেঙে গেছে তাই না? Yes, sir. চেয়ার, প্লাস্টিকের চেয়ারের উপরে, তো ওই চেয়ারের উপরে ওরকম দিয়ে মানুষ ম্যানুয়ালি লোড টেস্ট করে বলে একটা এস্টিমেট দেয় যে এটাতে 200 কেজি ওজনের মানুষও বসতে পারবে। বাজারে যে চেয়ার গুলো পাওয়া যায় প্লাস্টিকের, সাধারণত এরকম টেস্ট করে। এরকম টুল পাওয়া যায়, এরকম সফটওয়্যার আছে যেগুলো দিয়ে টেস্ট করা হয়, লোড টেস্ট করা হয় যে সফটওয়্যারটা হিউজ হয়ে গেলে কতগুলো নিতে পারে। কখনো শুনেছেন যে কোনো সফটওয়্যার, বিশেষ করে যখন বাংলাদেশের পার্সপেক্টিভে এই যে এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার পাবলিক পরীক্ষার কোন রেজাল্ট গুলো যখন দেয়, তখন ও বলে না যে ওদের সফটওয়্যার ডাউন হয়ে গেছে। একদম হ্যাঁ ভাই, মাঝে একসাথে মাঝে বেশি প্রত্যেক লোক যখন রেজাল্টেই। একসাথে বেশি লোক যখন ওই সফটওয়্যারটা ইউজ করতে যায় তখন আর লোড নিতে পারে না, তখন ডাউন হয়ে যায়। কখনো নাম শুনেছেন যে সফটওয়্যার ডাউন হয়ে যায়? শুনছেন কখনো? জি এরকম স্যার। ফ্যাক্ট। দ্যাট মিনস ওই ক্ষেত্রে ওরা লোড টেস্ট করে নাই। দ্যাট মিনস তারা ওরকম আর্টিফিশিয়াল লোড টেস্ট করে, যে আর্টিফিশিয়ালি ক্লায়েন্ট তৈরি করে যে একসাথে 1000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ ক্লায়েন্ট একসাথে ভার্চুয়ালি যোগ হয়ে গেল। বিশেষ করে বড় কোম্পানি অ্যামাজনের, গুগলের, এগুলো মানুষ সাথে একটা মিলিয়ন মানুষ একটা প্রোডাক্ট কিনতে পারে। বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, এই নিউ ইয়ার, এই ইভ গুলোতে যখন এরা সেল দেয় তখন অনেক মানুষ সারা আমেরিকা থেকে, মানুষ সারা দুনিয়া থেকে একসাথে ওয়েবসাইট গুলো ঢুকে, তখন ওগুলো বিশেষ করে ওইসব ক্ষেত্রে লোড টেস্ট, ওইসব লোড যেন নিতে পারে এগুলোর জন্য লোড টেস্ট করা হয়। ডক্টর লুৎফর আছে নাকি চলে গেছে? ওকে বন্ধু। হ্যাঁ আছি, থ্যাংক ইউ। ওকে, না, ভালো ডিসকাশন হয়েছে, থ্যাংক ইউ। সো আপনাদের এখানে কিছু টেকনিক আগে থেকে শিখে দিতে হবে, কারণ এটা আলোচনা করলে শুধু বোঝা যায় যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলের এবং আপনারা কিভাবে রিপ্লাই করবেন। ফর এক্সাম্পল, আপনি জানেন যে সে আজ করলো যে টেল মি অ্যাবাউট সাম টেস্টিং টাইপস অর লাইক দ্যাট। বলে যে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, ফাংশনাল টেস্টিং, ব্যাক এন্ড টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিং এন্ড সো অন। ফর এক্সাম্পল বলতেছে যে আপনি কি হোয়াইট বক্স টেস্টিং করছেন? হ্যাঁ, তখন আপনি কি বলবেন? কারণ হোয়াইট বক্স মানে কি ইন্টিগ্রেশন আর ইউনিট টেস্টিং, এটা কারা করে? ডেভেলপাররা করে। এখন আপনি তো ডেভেলপার না, এখন আপনি ওইটা তো বলবেন না যে না আমি আই নো দিস বাট আই ডিড নট বিকজ হোয়াইট বক্স টেস্টিং ইজ ডান বাই ডেভেলপার। এখন ওইটাই আর কি, যে এখন ব্ল্যাক বক্স টেস্টিং আপনাকে বলতে পারে আপনি ইন্টিগ্রেশন টেস্টিং করছেন, ইউনিট টেস্টিং করছেন, যে না আমি জানি ইউনিট টেস্টিং কি, কিন্তু আমি এটা করি না, এটা আমাদের ডেভেলপাররা করছে। কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ ইউনিট টেস্টিং না করলে এটা অ্যাপ্লিকেশনটা মোর বাগি হয়। হ্যাঁ, অনেক বেশি বাগ থাকে, ডেভেলপাররা যদি প্রপারলি চেক না করে। এটা আমরা আস্ক করি, এটা আমরা রিট্রোস্পেক্টিভ মিটিং এ বলি, ডেভেলপারকে আস্ক করি যে প্লিজ ডু ইন্টিগ্রেশন টেস্টিং ফার্স্ট। ওকে, এটা ইন সাম কেসেস, হ্যাঁ, এটা বলা হয়, কারণ তা না হলে আমার স্মোক টেস্ট ফেল করবে। ইন্টিগ্রেশন টেস্টিং যদি তারা না করে, স্মোক টেস্ট ফেল করবে। স্মোক টেস্ট যখন ফেল করবে তখন কিন্তু আমরা এটা বলবো না যে অ্যাপ্লিকেশনটা আমরা ফার্দার অ্যাপ্লিকেশন মানে টেস্ট করতে পারবো। হ্যাঁ, তো সেইটাই আর কি। তো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে কোন টেস্টিংটা আপনি করেন, কোনটা করেন না। হ্যাঁ, সেটার উপরে। সো দেখেন, এই রিগ্রেশন টেস্টিং এর ডেফিনেশন এইটাই দিবেন
We do the regression testing when functionality is added. When any functionality is added to an application, we need to make sure that the newly added functionality does not break the existing application. হ্যাঁ, আপনি বলেন যে যেটা এক্সিস্টিং আছে সেটাকে ব্রেক করে না, এটা নিউলি যেহেতু নতুন অ্যাড হয়েছে যেটা এক্সিস্টিং। In order to make sure that we perform a repeated testing, or in other case regression testing key, when which is called the regression testing. We also do the regression testing after the developer fix the bug. Up to this একদম মুখস্থ করে ফেলবেন বা নিজের মতো করে বলবেন। আমি নেক্সট টাইমে আস্ক করলে এই রিগ্রেশন টেস্টিং এর ডেফিনেশনটাই মোস্ট অফ দ্য টাইম, ফাংশনাল টেস্টিং আর রিগ্রেশন টেস্টিং। এখন সিস্টেম টেস্টিং অর এন্ড টু এন্ড টেস্টিং, যখন আপনি ইন্টিগ্রেশন করছেন, অর্থাৎ সমস্ত কিছু ইন্টিগ্রেটেড হয়ে গেছে, অর্থাৎ আপনার মডিউল আছে কয়টা? 4টা মডিউল। কি কি মডিউল বলেন? হ্যাঁ, পোস্ট তারপর লোন অরিজিনেশন, পোস্ট অ্যাপ্রুভাল, অ্যাকাউন্ট সার্ভিসিং, লোন অ্যাডমিনিস্ট্রেশন, এই তো 4টা। এই 4টা সম্পর্কে একটু বলেন তো কোনটার কি কাজ, কারণ এটা মানে ভিজুয়ালাইজেশন করা খুবই দরকার। আপনার রিজুমেতে এটা থাকবে, আপনি এই 4টা মডিউলে কাজ করছেন, কোন মডিউলের কি কি পারপাস আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটু বলেন। লোন অরিজিনেশন যে অ্যাকাউন্ট খোলা আর কি, রেজিস্ট্রেশন করতে হবে, দেন লগইন করা বিষয়টা, যেটা অ্যাপ্লিকেশন করতে হবে। পোস্ট অ্যাপ্রুভালে যে ভেরিফাই করতে হবে সে মানে এই লোন নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা, তারপর পোস্ট অ্যাপ্রুভাল হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিসিং এ মেবি ছিল যে হচ্ছে যে কিভাবে সে পেমেন্টটা করবে বা পেমেন্টটা পাবে, এরকম টাইপ ছিল। আর লোন অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, যেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট মেইনটেনেন্স এর বিষয়টা থাকবে এর মধ্যে। হ্যাঁ, যদি কেউ কোনো লোন সেল করে দেয়, যদি কেউ অ্যাড্রেস চেঞ্জ করে, কেউ যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করে, কেউ যদি মানে কিছু পেমেন্ট দিতে বাকি থাকে, বিভিন্ন রকমের আছে না, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। হ্যাঁ, লোনটাকে কমপ্লিট করতে হবে, প্রপারলি তো রান করতে হবে, সেটাই হচ্ছে লোন অ্যাডমিন। ওকে, তাহলে 4টা মডিউল, আমার 4টা মডিউল যখন কমপ্লিট হবে তখন কি আমার স্মার্ট লোন প্রজেক্টটা কমপ্লিট হবে? ইয়েস স্যার, ইয়েস। তখন আমরা বলতেছি স্মার্ট লোনটা প্রজেক্ট হচ্ছে, কমপ্লিট হচ্ছে। এখন এই স্মার্ট লোন এই অ্যাপ্লিকেশনের সাথে আরো কিছু অ্যাড থাকতে পারে, অর্থাৎ আমরা যখন লোন অ্যাডমিন সেকশন থেকে সে চাচ্ছে যে আমি প্রিন্ট করব, এই জিনিসটা আমি প্রিন্ট করব, প্রিন্ট হয় কিনা আমি দেখি, তখন কিন্তু আমার ফিজিক্যাল ডিভাইসের সাথে চলে আসতেছে জিনিসটা, তাই না? যে আমার একটা স্টেটমেন্ট পেমেন্ট আমি এটা প্রিন্ট করব, তাহলে এখানে আরো কিছু কি হচ্ছে, একটা ফিজিক্যাল ডিভাইস এখানে অ্যাড হচ্ছে না, যে আমার এই অ্যাপ্লিকেশন থেকে আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে পারি কিনা, এই ডকুমেন্টটাকে আমি ইমেল করতে পারি কিনা, এটা আমার মানে পিডিএফ হয় কিনা। তো এরকম আরো অনেক ধরনের মানে এডিশনাল কিছু থাকে যখন কোনো একটা সিস্টেম কমপ্লিটলি চেক করা হয় এন্ড টু এন্ড। হ্যাঁ, তখনই সেটি হচ্ছে সিস্টেম টেস্টিং অথবা এন্ড টু এন্ড টেস্টিং। Testing which is based on overall requirement specification and it covers all combined parts of the system. It is also called black box type testing. ব্ল্যাক বক্স টেস্টিং এখানে দেওয়ার দরকার নাই, কিন্তু বলেন এই বাকি যেটুকু আছে ওইটুকু বলেন। আর বুঝতে পারছেন যে মানে যখন একটা সিস্টেম কমপ্লিট হয় এর সাথে এডিশনাল কোনো ডিভাইস থাকলে এন্ড টু এন্ড ফাংশনালিটি প্লাস এডিশনাল ডিভাইস, হ্যাঁ, যদি অ্যাড করা হয় সেটা প্রপারলি কাজ করতেছে কিনা। অর্থাৎ যখন আমার যদি একটা ব্যাংকের এটিএম থাকে, সফটওয়্যার তো ঠিকই আছে, আপনার কম্পিউটারে ঠিকই কাজ করতেছে, যখন এটিএম এ যাচ্ছে তখন এন্ড টু এন্ড টেস্টিং করতে হবে। অর্থাৎ আপনি লগ ইন করলেন, টাকা উইথড্র করলেন, টাকাটা আসতেছে না, এটা কি হবে? এটা সার্ভিস হবে না স্যার, অবশ্যই না, এটা কিন্তু সার্ভিস হবে না। আপনাকে কিন্তু এন্ড টু এন্ড টোটাল কমপ্লিট একটা টেস্ট করতে হবে সিস্টেমের, সেটাই হলো সিস্টেম টেস্টিং। ওকে, यस স্যার, ওভারঅল টেস্টিং। ওভারঅল টেস্টিং। এখন দেখেন ব্যাক এন্ড টেস্টিং। তো আমরা সাধারণত আমাকে বুঝতে হবে ফ্রন্ট এন্ড এন্ড দেন ব্যাক এন্ড। আমাদের এখানে ফ্রন্ট এন্ড কোনটা স্যার? ফার্স্ট যেটা থাকবে যে লগইনস ফাংশনালিটি টাইপের, লগইন ফাংশনালিটি, এই যে আমার যে ইউজার ইন্টারফেস, আমি কিন্তু লগইনের মাধ্যমেই কিন্তু এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু লগইন করব সিস্টেমের সাথে। এইখানে কিন্তু আমার এইটাই কিন্তু ইন্টারফেস। হ্যাঁ,
এটা, তাই না? এটা হচ্ছে আমার ইন্টারফেস। হ্যাঁ, আপনি দেখেন এর সাথে আমার ব্যাক এন্ডের যে এতে তো শুধু ফ্রন্ট এন্ড, তাহলে ব্যাক এন্ডে কি? ব্যাক এন্ডে কিন্তু আমার পাসওয়ার্ড আছে, আমার ইউজার আইডিও কিন্তু আছে, আছে না ডাটাবেজে? Yes, sir. এখন মনে করেন যে এইখানে ডাটা টাইপ আছে, যখন ডাটা টেবিলের ভিতরে ডাটা টাইপ আছে স্ট্রিং, অর্থাৎ কোন ক্যারেক্টার থাকলে ওগুলোকে আমরা স্ট্রিং বলি। এখানে যদি আমি 1 2 3 বলি, সে হয়তো ওখানে নিবে না, ডাটাবেজে হয়তো এটা নিবে না। কারণ ডাটাবেজে আমি এখানে দিছি ইন্টিজার, ওখানে লেখা আছে ডাটাবেজের যে টাইপ, ডাটার যে টাইপ সেখানে লেখা আছে স্ট্রিং, অর্থাৎ নাম ক্যারেক্টার দিতে হবে, নাম্বার নিবে না। এরকম থাকে অনেক সময়, হ্যাঁ, বিভিন্ন রকমের কিছু থাকে। কাজেই ব্যাক ইন টেস্ট, এই যে ফ্রন্ট এন্ডে এখন এটার যখন আমি ব্যাক ইন টেস্টিং করি, অর্থাৎ ব্যাক এন্ড থেকে যে ডাটাগুলা ডাটাবেস থেকে যদি যেটা পপ আপ হওয়ার কথা সেটা পপ আপ হচ্ছে কিনা, তারপরে হচ্ছে যে ডাটার যে ফরম্যাট, হ্যাঁ, সেটা ভিন্ন হইলে সেটা শু করতেছে কিনা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে ডেসিমেলের পরে হয়তো আমি 2 ক্যারেক্টার দেখতে চাই, হ্যাঁ, এখানে আমি দিতেছি 4 ক্যারেক্টার, কিন্তু সেখানে আছে ডেসিমেলের পরে 2 ক্যারেক্টার ব্যাক ইন্টে, কিন্তু এই 4 ক্যারেক্টার দিলে বাকিগুলা সে প্রপারলি আপডেট করতেছে কিনা, হ্যাঁ, হয়তো সে আপনাকে এটা নিবে না। আপনি দিচ্ছেন 4 ক্যারেক্টার মানে ডেসিমেলের পরে 4 ডিজিট, সে নিচ্ছে না। ওকে, হ্যাঁ, তো সেইটাই আর কি, সেই ধরনের যে টেস্টিংটা ব্যাক ইন্টের সাথে ফ্রন্ট ইন্টের, হ্যাঁ, সেই টেস্টিংটাকে আমরা ব্যাক ইন টেস্টিং বলি। আবার যাচ্ছি, back in testing. It is a test to check whether the data displayed in the GUI front end, right? Front end report format matches with a particular data in the original database. অর্থাৎ যে আমরা এখানে চেক করি যে ডাটাটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লেড হয়েছে তার ফরম্যাট, হ্যাঁ, ফরম্যাটটা ম্যাচ করতেছে কিনা পার্টিকুলারলি ডাটা ইন দা অরিজিনাল ডাটাবেস। এখন আমাদের ম্যানুয়াল টেস্টিং এর মেইন ব্যাকবোন যেটা বলে যে আমরা এই ফাংশনাল টেস্টিং, রিগ্রেশন টেস্টিং এগুলি করব, এবং কি পাশাপাশি ডাটাবেজের হোয়াট ইজ ডাটাবেজ, ডাটাবেজের মানে আপনার ফরম্যাট গুলা কি কি, ওখান থেকে ডাটা কিভাবে থাকে, ডাটা কিভাবে রিট্রিভ করা যায়, এই ধরনের আরো কিছু মানে একটা অপশন আছে যেটা হচ্ছে database testing, not only the database testing, knowledge regarding the database, introduction to database and so on. So what is database, types of database, table format, একটা টেবিল থেকে আরেকটা টেবিলের জয়েনিং, তারপরে কিছু সিনট্যাক্স, এগুলি পড়ানো হবে। মোস্টলি 4-5টা ক্লাস লাগবে, এবং কি আমি এটাকে অবশ্যই গুরুত্ব দিই এই কারণে, কারণ আমি দেখছি একজন অটোমেশন টেস্টারই হোক, একজন ম্যানুয়াল টেস্টারই হোক, যেই হোক, কিন্তু বেসিক ডাটাবেজের এইটুকু না জানলে সেটা আসলে একটা কমপ্লিট কোর্স হবে না। তো কাজে আপনারা এই ব্যাক ইন টেস্টিং নিয়ে এখন চিন্তা করেন না, খালি ডেফিনেশনটা নেন। আমরা ডাটাবেজ দেখবো, ডাটাবেজের থেকে ডাটা কিভাবে রিট্রিভ করে সেটাও আমরা দেখবো, ওটা হবে। হ্যাঁ, তো সাধারণত আমি বললাম যে ডাটা ফরম্যাট গুলা ঠিক আছে কিনা, ডাটা প্রপারলি পপ আপ করে কিনা, হ্যাঁ, ব্যাক এন্ডের সাথে আমার কানেকশনটা আছে কিনা, কানেকশন চেকিং করি, অর্থাৎ যে এই টেবিল, এইখানে যে ডাটাটা যে টেবিলের থেকে আসার কথা সেই টেবিলের থেকে আসতেছে কিনা, কোনো মিসিং আছে কিনা, অর্থাৎ ব্যাক এন্ড রিলেটেড, ডাটাবেস রিলেটেড যে কোনো টেস্টিংটাই হচ্ছে ব্যাক এন্ড টেস্টিং রিগার্ডিং ডাটাবেস। ওকে, সো এখানে আমরা বুঝলাম যে এই ইউজার ইন্টারফেস গুইটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ডাটাবেসটা হচ্ছে ব্যাক এন্ড। ওকে, তো পারফরম্যান্স টেস্টিং বলছে ইট ইজ এ টেস্ট টু চেক দ্য ইউজার রেসপন্স টাইম of number of users using multiple scenarios of the same applications at the same time. সেটাকে পারফরম্যান্স টেস্টিং বলতে হচ্ছে যে যখন এটা রেসপন্স অফ টাইম, অর্থাৎ কয় সেকেন্ড নিল, কয় মিলি সেকেন্ড নিল, এটা কিন্তু টাইম। পারফরম্যান্স টেস্টিংটা কাউন্ট করতেছে কি দিয়ে? টাইম দিয়ে। কখন? when a number of users using multiple scenarios of the same applications at the same time. এখানে কিন্তু তিনটা জিনিস ভাগ করছে।
যে এখানে আমরা যদি 5 জন ইউজার থাকি, ফর এক্সাম্পল বোঝার জন্য আমরা যেন 5 জন স্টুডেন্ট আছি, হ্যাঁ, আমরা মুক্তার স্যারের হয়তো একটা শপিং মার্কেট বা আমি ধরলাম যে বেস্ট অফ বাই ঢুকলাম। বেস্ট অফ বাই আমরা কিন্তু 5 জন এখানে ঢুকতেছি। একজনে কম্পিউটার কিনতেছে, একজনে মোবাইল কিনতেছে, আরেকজনে চার্জার কিনতেছে, আরেকজনে প্রিন্টার কিনতেছে, পরে আরেকজনে হয়তো মানে আদার স্টাফ কিনতেছে। এখন আমরা 5 জনই কিন্তু 5টা সিনারিওতে কাজ করতে মানে ঢুকে গেছি, কিন্তু অ্যাপ্লিকেশন একটাই, বেস্ট বাইয়ের হচ্ছে আপনার যে কই ই কমার্স সিস্টেমের ওদের অ্যাপ্লিকেশন আমরা ঢুকলাম। এখানে আমরা 5 জন লোক কয়টা সিনারিওতে ঢুকছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট সিনারিও, হ্যাঁ, সিনারিওতে ঢুকছি। সেই ক্ষেত্রে যে ওর রেসপন্স টাইম, সেইটাই হচ্ছে আপনার পারফরমেন্স টেস্টিং। সেম অ্যাপ্লিকেশন এট দ্য সেম টাইম, আবার 5 জন ভিন্ন ভিন্ন টাইমে ঢুকবে না। আমরা 10টায় একে ঢুকছি, সবাই একই টাইমে ঢুকছি, একই অ্যাপ্লিকেশন ঢুকছি, আমরা 5 জন কিন্তু সিনারিও 5টা। ওই ক্ষেত্রে যে আমার অর্থাৎ যখন আমি একটা জিনিসে ক্লিক করতেছি, অর্থাৎ আমি একটা কম্পিউটার দেখার জন্য ক্লিক করলাম, ওটা কত সময় রেসপন্স করতেছে আমাকে, অর্থাৎ আমি ওই জিনিসটা দেখতে পারতেছি কতটুকু সময়ে। হ্যাঁ, আপনি হয়তো একটা মোবাইল দেখতে চাচ্ছেন, ওই ক্লিক করার সাথে ওই অ্যাকশনটা নেওয়ার পরে ওটা কত সেকেন্ড আপনার কাছে আসলো বা কত মিলি সেকেন্ড আপনার কাছে আসলো, ওই যে টাইম, ওই টাইমটাই হচ্ছে পারফরমেন্স টেস্টিং। হ্যাঁ, ওই টাইমটাই মেজার করা হয় পারফরমেন্স টেস্টিং এ। কখন এটা পারফরমেন্স বলতেছি, যখন মাল্টিপল ইউজার মাল্টিপল সিনারিওতে অফ এ সেম অ্যাপ্লিকেশন এট দ্য সেম টাইম, হ্যাঁ, যখন একটা অ্যাকশন করে তখন যে টাইমটা লাগে সেটাকে আমরা বলতেছি পারফরমেন্স। তাহলে কোনটাকে আমরা লোড বলতেছি? লোড টেস্টিং। এখন তাহলে পারফরমেন্স এবং লোডের মধ্যে পার্থক্যটা কি? ইট ইজ এ টেস্ট টু চেক দ্য ইউজার রেসপন্স টাইম। এইটাও কিন্তু রেসপন্স টাইম। নাম্বার অফ ইউজার ইউজিং এনি ওয়ান সিনারিওস এট দ্য সেম অ্যাপ্লিকেশন সেম টাইম। অর্থাৎ এখন আমরা 5 জনে যদি শুধুমাত্র কম্পিউটারের মধ্যে হিট করি, হ্যাঁ, তখন যে রেসপন্স টাইম সেটা হইতেছে লোড টেস্টিং। সেটা হচ্ছে লোড টেস্টিং। তাহলে পারফরমেন্স টেস্টিং আর লোড টেস্টিং এর মধ্যে পার্থক্য কি? পারফরমেন্স টেস্টে যে 5 জন একই অ্যাপ ইউজ করবে বা 5টা সিনারিও থাকবে ডিফারেন্ট সিনারিওতে, আর লোড টেস্টিং হচ্ছে যে 5 জন একই মানে অ্যাপ্লিকেশন ইউজ করবে এবং একই অপশন বা একই ফিচার ইউজ করবে। তখন একই সিনারিওতে যখন করবে তখন সেটা হচ্ছে লোড টেস্টিং। এন্ড টেস্ট টেস্টিংটা কি? ইন দিস টাইপ অফ টেস্টিং the application is tested against heavy load such as complex numerical values, large number of inputs, large number of queries, etc. যখন ওই যে স্ট্রেস হচ্ছে এই যে সাধারণত যখন হেভি ভলিউম থাকে, অর্থাৎ যদি এরকম হয়, এটা লোড নরমালি ধরা হয় যে এই যে বলছে ব্ল্যাক ফ্রাইডেতে, তারপরে অন্য কোনো মানে খ্রিস্টমাসে, এই সাধারণত আমরা বলি ই কমার্স ইসের ক্ষেত্রে আমরা বলি। কিন্তু যদি কম্পিউটেশনাল কিছু থাকে, ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশন থাকে, ফর এক্সাম্পল এই যে যখন আদমশুমারি হয়, ভোটিং হয়, হ্যাঁ, তখন ওদের যে টোটাল ভলিউম অফ ক্যালকুলেশন, ওগুলোর ক্ষেত্রে সে কতটা মানে জিনিসটা লোডটা নিতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে স্ট্রেস বলা হয়। যখন লোডটা বেশি হয়ে যায়, সেটাকে স্ট্রেস বলা হয়। তাহলে এই সাধারণত আমরা পারফরমেন্স টেস্টিং এটাও নরমাল ম্যানুয়াল টেস্টাররা করে না। হ্যাঁ, লোড টেস্টিং, টেস্ট টেস্টিং, এটা আলাদা সফটওয়্যার আছে, তারপরে ওরা করে, কিন্তু এজ এ বেসিক কোর্স এই টেস্টিং এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে এগুলো জানতে হবে। হ্যাঁ, পারফরমেন্স টেস্টিং কি, লোড টেস্টিং কি, টেস্ট টেস্টিং কি, ডেফিনেশনটা অ্যাটলিস্ট ডেফিনেশন গুলি জানতে হবে এই পর্যন্ত। কিন্তু এটা আমরা করি না, নরমালি করি না, খুব ভেরি রেয়ার। হ্যাঁ, আমরা বলবো যখন রিজিউমি আমরা তৈরি করব তখন আপনি কিভাবে রেসপন্স করবেন কোন কোশ্চেনের এগেইনস্টে, এটা আমরা বলে দিব। তো আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম যে হোয়াট ইজ পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং এন্ড টেস্ট টেস্টিং। ওকে, তারপর ব্যাক এন্ড টেস্টিং, এন্ড টু এন্ড টেস্টিং অর সিস্টেম টেস্টিং। আজকে কি কি টেস্টিং পড়া হলো যে কোন একজন? স্মোক টেস্টিং, তারপর হচ্ছে ফাংশনাল টেস্টিং, শুধু রিগ্রেশন একজন টেস্টিং। কথা বলবেন না, আপনাদের সাথে যদি কখনো মতের মিল না হয়, যে কেউ যে কোনো ভাবে রেসপন্স করেন, স্পিক আউট প্লিজ।
বলতে থাকবেন। হ্যাঁ, অপশন নেবেন। এটাই বলতেছি যে এটা যতটা আমরা লার্ন করতেছি তার চেয়ে বেশি হচ্ছে যে আপনারা যতটা স্পিক করবেন, যতটা রিপ্লাই করবেন, রেসপন্স করবেন, সেটাই বেটার। ওটা ভুল হবে, আপনার এই যে ভুল না হলে তো আমি ধারণাটা পাবো না যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ কতটুকু কোন জায়গায় মানে হচ্ছে। বললাম না এর আগে, আমি ওই কোশ্চেন না হইলে তো বুঝতাম না যে আপনি কি ইউনিট টেস্টিং করছেন, আপনি বলবেন যে আই নো, কিন্তু আমি এটা করি নাই, কারণ আপনাকে এখনই সেই লেভেলের আমরা নিতে চাচ্ছি না। ইউনিট টেস্টিং সাধারণত টেস্টাররা করে না, ইউনিট টেস্টিং ডেভেলপাররা করে। আপনি এইটুকু জানলেই হবে। তো ঠিক একই ভাবে যে আপনি যখন এটা যে স্পিক করবেন তখনই আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু বলতেছেন। তো দেখেন, রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে যে এক্সিস্টিং ফাংশনালিটি, যদি এনি নিউ ফাংশনালিটি অ্যাড হয় তাহলে সেটার কারণে এক্সিস্টিং যে ফাংশনালিটি গুলা ছিল সেগুলার কোনো ইম্প্যাক্ট হয়েছে কিনা, হ্যাঁ, নতুন ফাংশনালিটি অ্যাড করার জন্য, অথবা কোনো ডিফেক্ট ফিক্স করার কারণে নতুন করে কোনো ডিফেক্টস হয়েছে কিনা, সেটার জন্য যে আগের অ্যাপ্লিকেশনটা টেস্ট করা হচ্ছে, সেটি হচ্ছে রিগ্রেশন টেস্টিং। এই যে এই এক্সিস্টিং কথাটা, এই কথাটা একটু এখানে বলতে হবে আপনাকে, যদিও এখানে বোধহয় নাই। হ্যাঁ, যে নতুন করে অ্যাড করার ক্ষেত্রে কাজে আপনি স্পিক করলে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু বুঝছেন বা আমার কতটুকু ক্লিয়ার করতে হবে, তাছাড়া আমি পারবো না। যে কেউ হ্যাঁ বলেন দেখি, আর একজন বলতেছে অসুবিধা নাই, আপনি তাকে কোশ্চেন করেন, আপনি কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করেন। হ্যাঁ, এখানে ডিসকাশন করতে হবে। ওকে, বলেন দেখি আমরা কি কি টেস্ট করলাম এখানে, আপনার আন্ডারস্ট্যান্ডিং গুলা কি কি, প্রত্যেকটা নাম বলেন, নাম বলার পরে যদি একটু বলতে পারেন টেস্টিং সম্পর্কে সেটা বেটার। এট ফার্স্ট ছিল হচ্ছে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং সেটা হচ্ছে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ডে টেস্টিং হবে। ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স, এই দুই টাইপের টেস্টিং হবে ইউনিট টেস্টিং এ। আর এরপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, যেখানে একটা টুলস ইউজ করে টেস্টিং করা হবে। এরপরে আছে কিউএসি টেস্টের। ব্ল্যাক বক্স আর হোয়াইট বক্সের ক্ষেত্রে হচ্ছে যে যখন ইউনিট আর ইন্টিগ্রেশন টেস্ট হবে তখন ডেভেলপাররা করবে, আর ডেভেলপাররা করবে হোয়াইট বক্স, আর ব্ল্যাক বক্সটা করবে হচ্ছে টেস্টাররা। টেস্টাররা অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্সটা করবে টেস্টাররা, এবং সেটা ইন্টারফেসে করবে। এবং এরপর আছে কিউ টেস্টিং, যেখানে স্মোক টেস্টিং আছে, অলসো কল্ড মানকি টেস্টিং, এবং ফাংশনাল টেস্টিং আছে। এরপরে এটা হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস টেস্টিং বলা হয় আর কি, অলসো নোন অ্যাজ ব্ল্যাক বক্স টেস্টিং, যেটা ইয়ে করে আর কি, বলে টেস্টাররা করে, কিউ টেস্টাররা করে। এরপর হচ্ছে রিগ্রেশন টেস্টিং, যেটা নতুন কিছু অ্যাড হলে এই টেস্টটা করতে হয়, বারবার করতে হবে। এটা আগে ঘুমাবো। হ্যাঁ, যত কিছু নতুন ফাংশন অ্যাড হলে বারবার এটা রিগ্রেশন টেস্টিং করতে হবে। এরপর আমরা দেখলাম হচ্ছে এন্ড টু এন্ড টেস্টিং, যেটা দেখলাম এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন দিয়ে যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এন্ড টু এন্ড টেস্টিং। ওকে, এরপরে আসে হচ্ছে ব্যাক এন্ড টেস্টিং। এখানে অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝলাম যে আমাদের ফন্ট ঠিকঠাক ডিসপ্লে করছে কিনা, বা ফন্টটা হচ্ছে ডাটাবেজের ফন্টের সাথে মিল খাচ্ছে কিনা, এসব দেখা আর কি। এরপর হচ্ছে পারফরমেন্স টেস্টিং বেসড অন টু টাইপস। একটা হচ্ছে ইউজার রেসপন্স টাইম, আর একটা দেখলাম হচ্ছে আরেকটা কি, এটা হয়ে গেছে আর কি, একটু ওটা হচ্ছে পারফরম্যান্সের লোড টেস্টিং থাকে আর স্ট্রেস টেস্টিং থাকে। লোড, হ্যাঁ, পারফরমেন্স লোড আর স্ট্রেস টেস্টিং, হ্যাঁ সরি। এরপর হচ্ছে সিকিউরিটি টেস্টিং, এটা মনে হয় আমরা আর মাঝে ওই যে ফাংশনাল টেস্টিংটা বাদ গেছে, যে যেখানে ফাংশনাল কোথায়, ওই যে ইয়ের পরে স্মোক টেস্টিং এর পরে যে কোনো ডিফেক্ট ফাইন্ড করতে হয়, যে কোনো ডিফেক্ট আছে কিনা রিগ্রেশনের আগে আর কি। হ্যাঁ 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 রিগ্রেশনে তো হচ্ছে যদি বাগ হ্যাঁ। ফিক্স করে দেয় তাহলে হোল সিস্টেম করে আবার কি চেক করা যে পূর্ববর্তী সিস্টেম গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ ফাংশনাল টেস্টিং, হ্যাঁ বুঝতে পারছি, যেটা দেখতে হবে। তারপর হচ্ছে
যারা হচ্ছে ডেভেলপার তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, ফার্দার আবার টেস্ট করতে হবে। হ্যাঁ, সিস্টেম টেস্টিং এ ওভারঅল টেস্টিংটা থাকবে, যে হোল সিস্টেম যেগুলো মডিউল থাকবে, যেমন আমরা স্মার্ট লোনে দেখছিলাম যে হচ্ছে এলও, পিএ, পোস্ট অ্যাপ্রুভাল, অ্যাকাউন্ট সার্ভিসিং, লোন অ্যাডমিনিস্ট্রেশন, সবগুলো টেস্ট একসাথে বা ওভারঅল করা, প্রত্যেকটা করা হচ্ছে সিস্টেম টেস্টিং। আর স্মোক টেস্টিং এ হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছি কিনা, যে একটা টেস্ট ফার্স্ট একটা বেসিক টেস্ট করা, যে পরবর্তী ফার্দার টেস্টের জন্য এটা যোগ্য কিনা। যেমন লগ ইন ফাংশনালিটি যদি ঠিক না থাকে, তাহলে পরবর্তী যে টেস্ট গুলো থাকে সেগুলো ভালো করাই যাবে না। এটা আবার সে তার ডেভেলপার কাছে বা প্রোগ্রামার কাছে পাঠাতে হবে, সে যেন ইউনিট টেস্ট আর ইন্টিগ্রেশন টেস্ট করে আবার পাঠায় আর কি, ফিক্স করে আর কি। আচ্ছা, আর পারফরমেন্স টেস্টে হচ্ছে যে ইন দ্য সেম টাইম হচ্ছে মাল্টিপল পারসন, মাল্টিপল বা ডিফারেন্ট সিনারিওতে যখন তারা ইউজ করবে আর কি, বা ফাংশন কাজ পরিচালনা করবে। আর লোড টেস্টিং এ মাল্টিপল পারসন একটা অ্যাপ্লিকেশনে একটা ফিচারই ইউজ করবে যখন, বা ওয়ান সিনারিওতে যখন ইউজ করবে। আর স্ট্রেসে হচ্ছে যখন লার্জ নাম্বার হেভি লোড পড়ে আর কি, যখন অনেকগুলা যখন ওই যে বিভিন্ন সময় বেশি ইউজ হয় আর কি বিভিন্ন ফাংশনালিটি, সেই সময়টাতে বেশি মানুষ যখন একসাথে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে থাকে, তখন সেটাকে স্ট্রেস টেস্টিং হিসেবে কাউন্ট করা হয়। হ্যাঁ। আর ইউনিট টেস্টিং হচ্ছে যে একজন ডেভেলপার যে পার্ট করে প্রত্যেকটা পার্ট, মানে প্রত্যেকটা ইউনিট ধরে করে যেটা। আর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, যে একাধিক ইউনিট একসাথে হয়ে যে টেস্টটা করা হয়, একটা পুরো মডিউল থাকতে পারে, এটা ডেভেলপাররা করে, এটা আমাদের কাজ না আর কি, মানে টেস্টাররা করবে না। এটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ওকে, না গুড ডিসকাশন। হ্যাঁ, গুড ডিসকাশন। আপনারা তো ক্লাসে তো মোটামুটি 2-4 জন ভালোই রেসপন্স করতেছেন। দেখা যাক কি হয়। আমি চাচ্ছি যে একদিন, হয়তো কোনো একদিন, আমি বলবো না, আমি ক্লাসের টোটাল প্রথম থেকে যে কোনো একদিন সবাইকে আমি আজ করবো, আমার যতক্ষণ লাগে। কাজেই ওই কাউকে আমি বাদ দিব না। কোন দিন করবো সেটা আমি বলতে পারতেছি না, আমি বলবো না, কারণ এটা কিছু কিছু প্রিপারেশন না থাকলে হবে না। অ্যাটলিস্ট বই নিয়ে টিয়ে আমি আজ করলে আপনার কাছে তো বই থাকবে, অ্যাটলিস্ট নিজে পারেন, বই থেকে বলেন, সবাইকে রেসপন্স করতে হবে সিস্টেমের মধ্যে। বন্ধু, আমরা ইয়ে করতে পারি না, যে আমরা যেমন স্ট্যান্ড আপ মিটিং এর মতো করি, যেমন স্ট্যান্ড আপ মিটিং যেমন হয় তো স্ক্রামে, তো অ্যাজাইলে স্ট্যান্ড আপ মিটিং এর মতো একটা টাইম ঠিক করে ওই টাইমে এভরিওয়ানকে ইয়ে করতে হবে, কথা বলতে হবে ভাই 5 মিনিট, এবং ইংলিশে কথা বলতে হবে 5 মিনিট, এবং কি কি বুঝলো ইদার ক্লাসের শেষের দিকে করতে পারি নাকি, ঈদের শেষের দিকে যেই ক্লাসে কি কি বুঝলো, বা যদি ক্লাসের শুরুতে করি তাহলে গত ক্লাসে কি কি করছে, স্ট্যান্ড আপ মিটিং এর মতো যেরকম এভরিবডি অ্যাটলিস্ট 2 মিনিট এরকম করে করতে পারি না? ওকে ওকে, তাহলে এই স্প্রিন্টের জন্য একটু স্ক্রাম মাস্টার ফ্রেন্ড, তুমি একটু স্ক্রাম মাস্টার হও। ওকে, আই ক্যান ডু। ওকে, একটা দুইটা হোক, সেই স্ক্রাম মাস্টার মোটামুটি অনেকটাই বানাবো। হ্যাঁ, ওদেরকে বলবো এরকম 1-2 জন স্ক্রাম মাস্টার হবে, এটা প্র্যাকটিস হবে। তো আমি নিয়ম বলে দিচ্ছি, স্ক্রাম মাস্টার এক রকম নিয়ম করে। আমরা বলি না, কেউ বলে যে স্ক্রাম মাস্টার নিজেই শুরু করে, আগে বলে যে সে কি কাজ করছে গত সপ্তাহে বা এই সপ্তাহে কি কাজ করবে, গতকাল কি কাজ করছে, আজকে কি কাজ করবে। তো কেউ স্ক্রাম মাস্টার নিজেই শুরু করে, আবার কেউ বলে যে আমার ডান থেকে বলতে শুরু করো, আবার কেউ বলতে পারে না বাম থেকে শুরু করো। এরকম এক একজন এক এক নিয়ম ফলো করে। তো আমরা এখানে ফলো করব এই স্ক্রিনে উপরে যে আছে সে আগে বলবে, তারপরে নেক্সট যে আছে সে বলবে। মানে যে দেখা যাচ্ছে না, নাম দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট গুলোর যে নাম দেখা যায় বন্ধু, আমি তো ওখান থেকে তুমি পার্টিসিপেন্ট গুলোর নামগুলো ক্লিক দাও তো দেখি। পার্টিসিপেন্ট লিস্ট আসে না? হ্যাঁ, ওই যে লিস্ট, ডান দিকে লিস্ট আসছে। এখন লিস্টে প্রথমে আমার নাম আসছে, তো আমি বলবো যে সাপোজ আমাকে কথা বলতে হবে, এবং এরপরে আছে কে, হিজ 13 প্রো ম্যাক্স, HIS 13 প্রো ম্যাক্স, নেক্সট তাকে বলতে হবে। তারপরে লুৎফর খান, তারপরে মাহাদি, তারপরে মাহিরা, তারপরে মামুন, তারপরে জাহাঙ্গীর। তো যখন
সাপোজ এই যখন মাহিরা কথা বলবে তখন এই মামুনকে অ্যালার্ট থাকতে হবে যে এই মাহিরা শেষ হওয়ার সাথে সাথে যেন আমি কথা বলতে মামুন কথা বলা শুরু করবে, মামুনকে যেন নাচ করা না লাগে, মামুন কোথায়, তুমি কি বলো, এরকম যেন না বলতে হয়। স্ক্রাম মিটিং, স্ট্যান্ড আপ মিটিং এর এটা একটা পলিসি যে একজন কথা বলার শেষের সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেন পরে যে নেক্সট জন কথা বলা শুরু করে। কারণ মিটিং কিন্তু হবে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে যদি কাউকে খুঁজে বের করা লাগে, কাউকে যদি বলা লাগে যে মামুন এবার তোমার পালা, তুমি বলো, এর না, তাহলে স্ক্রামের জন্য সবাই রেডি থাকতে হবে এই স্ট্যান্ড আপ মিটিং এর জন্য। মুক্তার ভাই মানে এখানে বলে কিন্তু এখানে কিন্তু লিস্ট এক একজন এক এক ভাবে দেখতেছে, আমি একরকম দেখতেছি, আপনি আরেক রকম দেখতেছেন। ওটা ওকে, আপনি একজন স্যার, শেয়ার করবে স্ক্রিন, তার স্ক্রিনে যেরকম সিরিয়ালে দেখা যাবে ওইটাই অনুযায়ী। স্যার Yeah. আমি একটু কথা বলতে চাই। এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আমাদের যদি একটা রোল নাম্বার দিয়ে দেওয়া হয়, যে রোল এত এরকম সিরিয়াল দিয়ে দেওয়া হয়, যে 1 2 3 4, না then we'll maintain our serial to talk further. ওইরকম সিরিয়াল আমরা স্ট্যান্ড আপ মিটিং এ কি করি, স্ট্যান্ড আপ মিটিং এ গোল হয়ে দাঁড়ায়, যে যেখানে সুবিধা হচ্ছে দাঁড়ালো। এখন না, ওই সিরিয়াল এখানে অনুসারে একজন কথা বলতে পারতে আসতেছে। আমি একটু ইন্টারাপ্ট করি। এখানে জুমে এক একজনের ইন্টারফেসে এক একটা নাম সামনে আসছে, যেমন আমারটায় আমার নাম সামনে আসছে, এরপর আপনাকে দেখাচ্ছে, এরপরে হচ্ছে ইসমাইল হোসেনকে দেখাচ্ছে, তারপর লুৎফা না স্যারকে না দেখাচ্ছে। না, যে 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 ইয়েতে শেয়ার করবে, যে স্ক্রিন শেয়ার করবে, তারটা তো একই রকম স্টেবল থাকার কথা, তারপর হ্যাঁ হ্যাঁ, ওই ডাইনামিক একজন হওয়ার কথা স্ক্রিন না। শেয়ার করলে So ওইটা you থেকে could just call someone by their names. It's No, just easy. You can pick No, whoever yeah, but you want and just pick them. no, And but this is not a policy. Yes, we can do that, but this is not a policy in stand-up meeting. In stand-up meeting, everybody must be alert and everybody must listen to everybody. Okay, stand-up meeting okay, অন্যরা I understand, but you can see the names on your screen. So whatever names goes in a list in your screen, you can call them at a time. No, we can do that, but we are thinking that we are, yeah, but I think if someone, who is the person that will be sharing the screen? If I share the screen, okay, then the participant list, whatever you see in my screen, I think you will follow that. Yeah, but you can hide that screen, you know, you don't have to share your screen at that time. Okay, we can decide that. Let us think that how can we do that, but this is the policy. I'm telling the policy of stand-up meeting, scam meeting, and all agile method, that everybody will be alert, everybody will be listening, to everybody. It is not that someone is talking and but I'll be doing something else. No, everybody must be listening, everyone, so that from the beginning to end of the meeting, you listen everything. You may not understand something, that is good, but you must listen and you must attend and participate in the meeting attentively. Okay, we will think, and I will make some trial and I will think how we can do that. Okay, from our next meeting, inshallah, we will do some stand up. In our stand up meeting, we can discuss something. We will ওকে, নেক্সট মিটিং সামনের মঙ্গলবারে যে ইয়েটা হবে, ক্লাস কি আমাদের 8টায় করা যায় রাত? 8টায় তো করার এখনো প্ল্যান হয়নি, এখন তো জাস্ট আমি পর্যন্ত 9টায়। হ্যাঁ, আমি প্রস্তাবটা দিলাম শনিবার, এটা টাইম ঠিক আছে। আমার কাছে মনে হলো কি অনেক রাত হয়ে যায়, 9টায় শুরু করলে 11টা, তখন 8টায় শুরু করলে 10টা শেষ হয়ে গেল। জাস্ট আমি প্রস্তাবটা দিলাম যে সবার জন্য যদি কনভেনিয়েন্ট হয়ে থাকে। আচ্ছা, আমরা দেখি, আমরা হয়তো ফোন করবো বা অন্য কেউ, যেমন আমি পারি না, আমি 9টায় আগে। আচ্ছা 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 আচ্ছা, তারা ডক্টর লুৎফা যদি শুরু করতে পারে 8টায়, তাহলে আমি হয়, কিন্তু আমি পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অফিস ডে তো, সবার অফিস করে তারপরে করতে হবে। ইয়া হুম এজন্য আসলে সবার জন্য সুবিধা হবে। ওকে Okay, we will wrap up tonight in a few minutes. So, alhamdulillah, so let us listen your opinion. So, how are you feeling in this course? Are you learning something? Yes, alhamdulillah, we are learning. Okay. I think it's about like practical based. So, inshallah, we will go in practice.
we will do some practical thing also, but at the beginning you are getting some theoretical knowledge. Whenever you have some sort of theoretical background, then we will go in practical experience. Okay, so now, in last week I sent you an email with a link. That email says that ICTER Guru test case writing form or something like that, right? Test case Yes, sir. management. Yeah, test writing. Yes, Test test case case management form. Okay, so I like everybody to fill out the form. First of all, I want to see how many of you have done. Let me go. If I go to my Gmail, I want to share my screen, no problem. Okay, let me share my screen. I think Dr. Lutfal is done, right? Bandhu? Bandhu, are you done for tonight? Maybe he's gone. Okay. Yes, friend. Yeah, go ahead. Are you done? Are you done? Yes, yes. Okay, thank you. Thank you. Inshallah, I will see you on forms drive, right? I need to go. So everybody, please install, use Google. Okay, we will use Google. So Google has some extra features like Google Drive, and then what is that called? ICTER Guru test case management form. Okay, I shared this form to everybody, right? Yes, sir. Okay, now you see my screen. I got so far 9 responses. Yes. Okay, that means 9 people submitted, maybe less than 9 people. Okay, I see that who submitted. Ismail Hassan submitted. Okay, Raihan Bhai submitted. Jahangir Bhai submitted. Mamun submitted. Jahangir submitted another time. Okay, and then Ismail submitted every time. So I'm waiting for the response for these people. Okay, you see that? I can see from my side who did not respond to this email yet. Hey, would you mind sending this again in my email? Yes. Please. Yes, Thank please you. send me an email. Send me an email. Give me a reminder. Okay, so then I will check. I will send you again. Send me an email. Okay, whenever I I tell you send me an email. You please send me email to ictrguru@gmail.com. Okay. I'll do Okay. that. Thank you. Okay, please send an email to ictrguru.com, and okay, so I'm giving you reminder. Please do it. Okay, you have to complete it. You can complete it multiple times. Okay, and please use please iCloud instead of iCloud.com. Please use Gmail. Okay, I like Gmail, and then there are some advanced features in Gmail in Google. No, I will do use have that. Gmail. It's just I was in a hurry. That's why I gave you the wrong email. I'm sorry about that. Yes, yes. Please send me an email from your Gmail. Then I will add your Gmail account. Okay. Okay. And other people who did not submit your response, please submit your response. Okay, you see that I can see that 9 responses. I can see their name, and you see that for these ones. Okay, so now let us do some discussion. So you see that project name. So different people give different project name. It's okay. There is no. Hey, I'm so sorry to interrupt. Can I ask a question? Yes. Are we gonna proceed more, or is it the end of the class? Because I have to wake up at 5 a.m. in the morning. Can I go? Yeah, we're done. We'll done in 10 minutes. 10 minutes. We'll done before 11. Okay, thank you. Done. Okay, thank you. We always it's night class. We always close within the time. Okay, so I said that's 9. So project name. Different people give different project name, but it's okay. So do you see that? If you it is meaningful. Actually, project name will be given sometimes. Sometimes you do not need to write the project name. And so the people, they said business requirement, BRD or TRD name. If any, most of the people say they know or not applicable, not needed. And then use case, the people wrote the use case like this. Okay, and then test case name.
So you see the test case name. Okay. And then a test case description. If you have more description, then you can give description. This is a good one. Okay. This one is good description. This one is a good description. The description should be something. And then some people added screenshot. Okay. And then conditions. Some people give the conditions. So these are recorded. Okay. So you can see this part of the record so that later, if there is some confusion, you can watch this part of the video and you can get some idea. So whenever you watch our video, you can stop, you can pause, and then you can go ahead. So okay, so before our next class start on Saturday, inshallah, everybody please submit this one, do this one, okay? Is there anyone that has any restriction or feel any hesitation or cannot do it? That needs any alternative assignment? This is an assignment, okay? Is there anyone that cannot do it? Tell me that. If you cannot do it, please tell me that I cannot do it. In the first time, I submitted this form twice. In the first time, I thought I didn't understand some points, but in the second time, alhamdulillah, I understood everything. And right now, I think I just made a mistake in comment section. So inshallah, I will fix that in the next one. Okay, that the question I made it multiple submission option. So you can submit again and again. So at least 2, 3 times, 4 times submit it. Okay. So as long as you submit, as Ismail said, right? So he submitted first time, he did not understand something. The second time he understood something else. So everybody please practice. Okay. Okay. Thank Anyone you. else has any more suggestion or opinion about this? This is an assignment, for instance. We have to do it. Mahira, Nazmul, Sadur Rahman bhai, Shahnaz bhai, Jahangir bhai. ভাইজান আমি আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটা পাঠিয়েছি গুগল জিমেইল ইমেল অ্যাড্রেসটা প্লিজ এই টেমপ্লেটটা একটু আমাকে একটু পাঠিয়ে দিবেন জি send me an email yeah I already have sent my email address to your email ICTER@gmail.com. This is my request to everybody, okay? So this is my request to everybody, please. Yeah, thank you very much. Be cooperative to us. Inshallah, we will you see that you notice that every week you are learning something, right? Yes. So whenever you have some, we are giving you some basic idea. Whenever you are getting some basic idea, you can do Google search to get more resources. Or you can see that there are many other videos on YouTube. You can watch other videos on YouTube. Yeah, I seen. Yeah, so as much resource as you will use, then you will be more benefited. Okay, no human being is perfect. We did not tell that we are perfect. We will teach you everything. Maybe something we will skip something. Maybe something we can forget, or we do mistakes. So whatever you do, if we do mistake, if you study other materials, maybe you will figure out that hey teacher, you did this mistake. You gave this misinformation in the last lecture or previous lecture. So then we can recap. We can discuss. Okay, that's all. But I will talk to you off the record for 2 more minutes. Okay. But before I wrap up, has anyone any question? Do you have any question? Okay, if you don't have any question, then we can stop recording. But I will talk to you 1 more minute, please. Please do not leave. Stop recording. Assalamu alaikum.